আচ্ছা, সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা। আমার নাম সারোয়ার তুষার, আমি ভাব বৈঠকের একজন নিয়মিত সদস্য। এখানে আমরা আজকে আমাদের প্রিয় চিনু ভাই রংপুর থেকে আসছেন, তো তাকে দেখে অনেক ভালো লাগতেছে, আমার শ্রদ্ধেয় বড় ভাই। এবং আরও আমাদের কিছু নতুন মানুষজন দেখতে পাচ্ছি। আমরা যারা অলরেডি বসতেছি গত 4-5 সপ্তাহ ধরে, তাদের বাইরেও কেউ কেউ আছেন। তো আমরা একটু সংক্ষেপে বলি যে আমরা কী করতেছি ভাব বৈঠকিতে। আমরা ভাব বৈঠকে একটা বলি যে ভাব বৈঠকে একটা মানে গণবুদ্ধিভিত্তিক ধারা হিসেবে আমরা এটাকে বিকশিত করতে চাই। হ্যাঁ, তো সেই পারপাসে আমরা বসি এবং বাংলাদেশ এবং বৈশ্বিক পরিস্থিতিকে মাথায় রেখে চিন্তা ভাবনা করা এবং সক্রিয় থাকার একটা চেষ্টা আমাদের মধ্যে থাকে। অনেক দিন ধরে আমরা টাঙ্গাইলে নিয়মিত ভাব বৈঠকে হতো 2 দিন ব্যাপী, মানে বিভিন্ন বিষয় ধরে 2 দিনের ইন্টেন্স আলোচনা হতো। ঢাকায় পরিভাগে আমাদের 1 দিন ব্যাপী ডে লং ভাষা নিয়ে, এর আগে প্যালেস্টাইন নিয়ে নানা ধরনের আলোচনা হয়েছে। এরপর আমরা এইখানে সিদ্ধান্ত নিয়েছি যে এইখানে যেহেতু একটা স্পেস আমরা সবসময় পাই এই প্রবর্তনায়, এইখানে আমরা প্রতি শনিবার টপিক ধরে ধরে আলোচনা করবো, যে কনসেপ্টগুলো ক্লিয়ার করার জন্য এবং আড্ডাবাজি, নিজেদের সাথে চিন পরিচয়, এইসব একটা উদ্দেশ্য আর কি। তো আমরা শুরু করছি হচ্ছে প্যালেস্টাইনকে, যেহেতু প্যালেস্টাইন নিয়ে আমরা খুবই সিরিয়াস এবং এর জন্য আমরা অনেক নিন্দিত বাংলাদেশে, যে আমরা বাংলাদেশে কেন প্যালেস্টাইন নিয়ে সিরিয়াস, বাট আমরা এই ব্যাপারে এখনও যে প্যালেস্টাইন আমাদের জন্য একটা খুব সিরিয়াস ইস্যু। তো এখানে আমরা গত 4টা শনিবার, ঈদের আগের থেকে শুরু হয়েছে, ঈদের কারণে একটা শনিবার বন্ধ ছিল। 4 সপ্তাহ ধরে আপনারা দেখছেন যে বিভিন্ন শিরোনাম ধরে ফিলিস্তিনের ইতিহাস, পাশ্চাত্য দর্শনের সাথে এটার সম্পর্ক, নানা অ্যাঙ্গেলে আমরা আলাপ করার চেষ্টা করছি। তারই ধারাবাহিকতায় আজকে এটার 5ম পর্ব, যেটা হচ্ছে আমরা বলছি যে 2টা ইস্যু আছে এখানে, খুবই বড় ইস্যু, এক আলাপে শেষ করা যাবে না, কিন্তু আমরা শুরু করব, অন্তত আলাপটা শুরু করবো, এবং বাকিটা পরে আমরা এখানে যারা আছি সবাই মোটামুটি যার যার নিজস্ব পড়াশোনার জার্নি আছে আমরা জানি। তো আমরা পরে যেটা করবো যে নিজেদের মতো পড়াশোনা করবো এবং পড়াশোনাগুলো শেয়ার করবো আর কি। এটাই আমরা করি, মানে পরস্পরের সাথে শেয়ারিং এবং তর্ক বিতর্ক। আমাদের একটা গ্রুপ আছে, যারা যারা নতুন আসছেন আজকে নাম্বার দিয়ে যাবেন, আমরা হোয়াটসঅ্যাপে অ্যাড করবো, ওখানে আমরা মানে আমাদের কথোপকথনগুলো হয় আর কি। তো আজকের বিষয়টা হচ্ছে আমরা বলছি যে সার্ভেইলেন্স ক্যাপিটালিজম, নজরদারি পুঁজিবাদ, আর তার সাথে প্যালেস্টাইন ল্যাবরেটরি। প্যালেস্টাইনকে আমরা একটা ল্যাবরেটরি আকারে এটা বলার একটা প্যারাডাইম আছে, সেইটাকে ধরে এবং এটাকে ব্যাখ্যা করব আমরা, যে কেন প্যালেস্টাইন ল্যাবরেটরি মানে এটা কি, এটা আমরা ব্যাখ্যা করব। তো এটা হচ্ছে আলাপের বিষয় এবং খুবই খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। যেটা আমি আপনাদের শুরুতে বলছিলাম যে আমরা তো নিন্দিত বাংলাদেশে, যে আমরা প্যালেস্টাইন নিয়ে এত কথা বলি কেন। এই যে প্যালেস্টাইন ল্যাবরেটরি কনসেপ্টটা যদি আমরা ঠিকমতো বুঝতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা আসলে আমাদেরকে নিয়ে আলাপ করতেছি। গত আলাপে আমরা এটা বলছি যে প্যালেস্টাইন কোয়েশ্চেন বা ফিলিস্তিন প্রশ্ন ব্যাপারটা কি, এটা যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা বুঝবো যে এটা শুধু ওই মধ্যপ্রাচ্যের ফিলিস্তিনি আলোচনা না, এটা খুবই আমাদের নিয়ে আলোচনা। তো যারা নতুন আসছেন বা আজকেই প্রথম, তাদেরকে আমি একটু বলবো যে এই আমাদের আলাপের ধারাবাহিকতাগুলো ফলো করার জন্য আমাদের বানান যে পেজটা আছে ইউটিউব, ওখানে কিন্তু আমাদের আলোচনাগুলো সব 4টাই আপনার রেকর্ডগুলো পাওয়া যাচ্ছে। তো আপনারা মানে তাহলে হয়ে যাবে আর কি, ওই গ্যাপটা মিট আপ হয়ে যাবে আর কি। আজকে প্রথমে আলাপ মাসুম করবে, তারপর আমরা সবাই পার্টিসিপেট করবো। ওকে, আমার নাম মোস্তাকিম বিল্লাহ মাসুম, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। আর আজকে মূলত হচ্ছে এই বইটার, আমি একটু বলি, হ্যাঁ, মাসুম হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এই বইটা নিয়েও আমরা এই বইটাকে আজকে শিরোনাম করছি। যারা ইংরেজি বই পড়েন আমি সবাইকে বলবো যে মাস্ট রিড একটা বই, না পড়লে অসুবিধা নেই, কারণ আমরা এটা নিয়ে আমরা যে বাংলা বইটা বের করতেছি সেখানে এটার উপর বিস্তারিত আলোচনা আছে, কিন্তু কনসেপ্টটা ভেরি ইম্পর্টেন্ট। অনুবাদও আসতেছে, প্যালেস্টাইন ল্যাবরেটরি বলা হচ্ছে। হ্যাঁ, উনি একজন সাংবাদিক এবং ইহুদি, অস্ট্রেলিয়ান। এই বইটা লেখার কারণে উনি যথেষ্ট হেনস্থার শিকার হয়েছেন এবং হচ্ছে ক্যান্সেলিং হচ্ছে না অস্ট্রেলিয়ার সমাজে। খুবই ভালো মানুষ। হ্যাঁ, গাজার অন ফিল্ড দিয়ে মানে রিপোর্টিং করার অভিজ্ঞতা আছে। ছবি দেখলে অনেকটুকু আপনাদের কাছে পরিষ্কার হবে যে ফ্রেমিংটা এবং অনেক কিছুর মধ্যে বোঝা যাচ্ছে। তো এই বইটা সম্পর্কে মাসুম কিছু কথা বলবে, আমরা এটার ভিতরে তারপরে অন্য আলাপ করলাম। প্রথমত হচ্ছে বইটার নাম আমরা একটু জানবো, সেটা হচ্ছে দ্য প্যালেস্টাইন ল্যাবরেটরি, হাউ ইসরায়েল এক্সপোর্টস দ্য টেকনোলজি অফ অকুপেশন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। সো মানে প্যালেস্টাইন ল্যাবরেটরি শুনলে বোঝা যায় খানিকটা যে প্যালেস্টাইনকে একটা ল্যাবরেটরি বা একটা গবেষণাগার আকারে কল্পনা করা হচ্ছে, এবং সাবটাইটেলে বলা হচ্ছে যে হাউ ইসরায়েল এক্সপোর্টস দ্য টেকনোলজি অফ অকুপেশন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, মানে পুরো পৃথিবীতে যে অকুপেশন ঘটানোর জন্য যে টেকনোলজিগুলো লাগে সেটা আসলে ইসরায়েল কিভাবে আসলে রপ্তানি করে, সেটা নিয়ে একটা ইনডেপথ একটা আলোচনা আছে এই বইতে। আমরা এই বইয়ের কিছু দেখব আর কি, যে কিছু তথ্য আর কি এই বইয়ের ভিতরে আমরা কিছু তথ্য, সেগুলোই মূলত আমরা
আলোচনা করব আর কি। সেটা হচ্ছে যে এমনিতে তো আমরা মানে গেল কিছুদিনের আলোচনায় আমরা দেখছি যে হচ্ছে যে ইসরায়েল বেশ একটা গণহত্যা চালাচ্ছে আর কি প্যালেস্টাইনে, কিন্তু এর মধ্য দিয়ে আসলে আরো কি কি ঘটতেছে আর কি ওখানে, এবং এটার আসলে পুরো পৃথিবীব্যাপী কি কি আসলে প্রভাব আছে আর কি, এবং হিস্ট্রিক্যালি ইসরায়েল আসলে শুরু থেকেই আসলে কি কি চালাচ্ছে আর কি, সেটা কিছু তথ্য আমরা আসলে একটু জানবো। যেমন হচ্ছে আমরা জানি আর কি যে চিলিতে একজন বামপন্থী শাসক ছিলেন আর কি, সালভাদর আলেন্দে। তো সালভাদর আলেন্দেকে হলো উৎখাত করা হয় আর কি আমেরিকা, এবং আমেরিকার এক ধরনের চক্রান্তে আর কি উৎখাত করা হয়। এবং তারপরে হলো সালভাদর আলেন্দের পরে হলো পিনোশে হচ্ছে ক্ষমতায় আসে। তো এই উৎখাতের সময় ইসরায়েলের হলো এক ধরনের অস্ত্র বা বিভিন্ন ধরনের ইকুইপমেন্টের মধ্য দিয়ে যারা উৎখাত করছে তারা এই ইসরায়েলের অস্ত্র এবং বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট দিয়ে আসলে উৎখাত করছে, এবং পরবর্তীতে পিনোশের সরকার একটা মানে স্বৈরশাসক হিসেবে ক্ষমতায় ছিল। সে জনগণের উপর নানান ধরনের অত্যাচার নিপীড়ন চালাইছে। তো সে যখন ক্ষমতায় ছিল তখনও মানে তাকে অস্ত্র সরবরাহ করার সাথে জড়িত ছিল ইসরায়েল, এবং তারপরে মার্কিন সরকার আসলে চিলির উপরে এক ধরনের অস্ত্র নিষেধাজ্ঞা জারি করছিল। তো মার্কিন সরকার মার্কিনিরা অস্ত্র দেবে না, কিন্তু সেই সময় আসলে অস্ত্রটা আসলে দিয়েছে আসলে ইসরায়েল আর কি। এটা একটা ঘটনা আর কি। তারপরে আমরা দেখব যে আমরা জানি আর কি যে কলম্বিয়াতে হলো এক ধরনের মাদক চোরাচালান এক ধরনের ব্যাপার স্যাপার আছে আর কি। তো এখানে মাদক চোরাচালানকারীরা যেই ধরনের অস্ত্রগুলো পাইছে আর কি, তারা অস্ত্র নিয়ে মানে ওই কলম্বিয়ার মধ্যে এক ধরনের প্রভাব রাখছে, তারা মাদক চোরাচালান করছে। এতে ইসরায়েলের অস্ত্র ছিল, এবং পরবর্তীতে এই চোরাচালানকারীরা যখন হলো মানে ওই দেশের আইন ফাঁকি দিয়ে আসলে চলে যাবে, তারা কোথায় যাবে পালানোর রাস্তা পাচ্ছে না, তখন তারা আসলে ইসরায়েলে আশ্রয় নিতে পারছে আর কি। তো ইসরায়েল মাদক চোরাচালানকারীদেরও এক ধরনের মানে শুধুমাত্র যে রাষ্ট্রকে দিচ্ছে তা না, রাষ্ট্রের মধ্যে যারা আসলে বিভিন্ন ধরনের অপরাধের সাথে যুক্ত আছে তাদেরকেও এক ধরনের আশ্রয় দেওয়ার দিকে যাচ্ছে আর কি। এরপর আমরা ইরানের একজন আমরা রাজার কথা জানি আর কি, শাহ রেজা পাহলভি। তো ইনি যতদিন ক্ষমতায় ছিলেন আর কি, ইনি হলো আপনার হলো ইসরায়েল থেকে প্রচুর পরিমাণে অস্ত্র কিনছে, এবং তার বিনিময়ে ইরান থেকে তেল কিনছে হলো ইসরায়েল আর কি। তারপর আমরা আরেকটা তথ্য দেখব, সেটা হচ্ছে যে তথ্য মানে আরও বেশ কিছু আমি নোট করে নিয়ে আসছি, সেটা হচ্ছে যে ইন্দোনেশিয়ার জেনারেল সুহার্তো, উনিও একজন স্বৈরশাসক ছিলেন। ওনার সময়ও হলো ইসরায়েলের সাথে তার ওই রাষ্ট্রীয় এক ধরনের সম্পর্ক ছিল, তার মধ্য দিয়ে সে অস্ত্র কিনছে, বিভিন্ন ধরনের সার্ভেইলেন্স ইকুইপমেন্ট কিনছে। তারপর হলো রোমানিয়ার নিকোলাই চসেস্কু, সেও আসলে ইসরায়েলের সাথে সম্পর্ক রক্ষা করে এক ধরনের অস্ত্র এবং সার্ভেইলেন্স ইকুইপমেন্টগুলো কিনছে। তারপর নিকারাগুয়ার সোমোজা পরিবার আছে, তারপর তারাও এই কাজগুলো করছে। আর রোনাল্ড রিগান মানে আমেরিকান একজন রাষ্ট্রপতি ছিলেন আর কি। তো রোনাল্ড রিগান ক্ষমতায় থাকার সময় সে হলো এই যে আমরা এর আগে বললাম যে চিলির যে স্বৈরশাসককে উৎখাত করা, সেটাতে রোনাল্ড রিগানের এক ধরনের ছিল আর কি, ইনভলভমেন্ট ছিল। তো বলা হচ্ছে যে সে আসলে কমিউনিস্টদের বিরুদ্ধে এক ধরনের যুদ্ধে নামছিল, এবং সেখানে সে আসলে একটা কথা বলছিল যে তার এই কমিউনিস্টদের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলের ইনভলভমেন্ট লাগবে। কারণ হলো ইসরায়েলের তো শুধু অস্ত্রই আছে তা না, অস্ত্র আছে এবং তার সাথে ইসরায়েলের সরেজমিন অভিজ্ঞতাও আছে। তো আমরা আরেকটা ব্যাপার হলো মানে এটা পরে বলি তাইলে, আর হচ্ছে 21 শতকের শুরুর দিকে মানে এই 2000 সালে পরে আর কি, 2000 সালে পরে শ্রীলঙ্কায় হলো তামিলদের বিরুদ্ধে এক ধরনের গৃহযুদ্ধ হয় আর কি। প্রচুর তামিলদেরকে মেরে ফেলা হয়। তামিলদের মানে তামিলরা আসলে এখানে এক ধরনের শ্রীলঙ্কায় এক ধরনের মানে আধিপত্য
ছিল তাদের, তারা আসলে ইয়ে ছিল, কিন্তু রাজ পরিবার তাদেরকে আসলে রাখতে চায় না আর কি। তো তাদের বিরুদ্ধে যে গৃহযুদ্ধ ছিল, সেই গৃহযুদ্ধে তামিলদের বিরুদ্ধে ব্যাপক আকারে হচ্ছে প্রথমত প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে। সেই প্রোপাগান্ডা ছড়ানোর মধ্য দিয়ে মানে শ্রীলঙ্কার জনগণকে হচ্ছে তামিলদের বিরুদ্ধে এক ধরনের ক্ষুব্ধ করে তোলা হয়েছে। সেখানে এই ক্ষুব্ধ করে তোলার পরে তারা যখন গৃহযুদ্ধে গেছে, এই ক্ষুব্ধ করে তোলার প্রক্রিয়ার মধ্যে ইসরায়েলি সার্ভেলেন্স ইকুইপমেন্ট সহ আর বিভিন্ন ধরনের টেকনোলজির মধ্য দিয়ে জনগণকে ক্ষুব্ধ করে তোলা হয়েছে। তারপরে গৃহযুদ্ধে গেছে, গৃহযুদ্ধে যাওয়ার পরে রাজপরিবার যে ধরনের অস্ত্রগুলো তারা ব্যবহার করছে, সেই অস্ত্রগুলো তারা ইসরায়েল থেকে কিনছে, বিভিন্ন ধরনের সহযোগিতা পাইছে ওই সময়। এবং সেই সময় রাজপরিবারকে ট্রেনিং দেওয়ার কাজও আসলে বিশেষ একটা টাস্ক ফোর্স ছিল এই গৃহযুদ্ধে রাজপরিবারের পক্ষে আসলে কাজ করছে। সেই টাস্ক ফোর্সকে ট্রেনিং দেওয়ার কাজটা করছে আসলে ইসরায়েলি সেনাবাহিনী আর কি। আর এরপরে আমরা হচ্ছে আরেকটা ব্যাপার দেখব, সেটা হচ্ছে, না এটা তো বলছি আর কি, আর হচ্ছে 2001 সালে 9/11 ঘটনার পরে মানে নেতানিয়াহু আর কি বলছিলেন আর কি যে মানে এই ঘটনাটা ভালো হইলো আর কি। যেদিন 9/11 ঘটনা ঘটে ওই দিনই বলছিল আর কি যে ঘটনাটা ভালো হইলো। তো মানে এটা বলার পরে তো সে তো আসলে মানে একটা ভুল কথা বলছে আর কি, কারণ মানে 9/11 তো একটা খুব আমেরিকানদের জন্য তো একটা খুব বাজে একটা ঘটনা। তো তারপরে আবার সে সামলে নিয়ে বলছে আর কি যে না, এটা মানে অত ভালো ঘটনা না, কিন্তু এর মধ্য দিয়ে এক ধরনের সিম্প্যাথি ক্রিয়েট হবে। তারপরে 8 বছর পরে 2008 সালে হলো নেতানিয়াহু আবার বলছে যে এর মধ্য দিয়ে মানে আমেরিকান জনগণের মধ্যে ইসরায়েলি জনগণের প্রতি এক ধরনের সিম্প্যাথি ক্রিয়েট হবে, কারণ এর ইতোমধ্যে হলো ইরাকে এক ধরনের হামলা ঘটে গেছে আর কি। ইরাকে এই হামলা ঘটার পরে বিভিন্ন কিছু ঘটে গেছে, যার মধ্য দিয়ে আর কি আমেরিকার যে জনগণ তারা আসলে এক ধরনের সিম্প্যাথি ক্রিয়েট হয়েছে ইসরায়েলের যারা মানে কলোনাইজার ছিল তাদের প্রতি এক ধরনের সিম্প্যাথি ক্রিয়েট হয়েছে আর কি। তো এটা বলছে আর কি, কিন্তু পরবর্তীতে লেখক আবার দেখাইছে যে এর ফলশ্রুতিতে 2020 সালে এসে ইসরায়েল পুরো পৃথিবীতে দ্বাদশ বৃহত্তম অস্ত্র রপ্তানিকারকে পরিণত হয়েছে, এবং তারা ইতোমধ্যে এই 2020 সালে সম্ভবত 345 মিলিয়নেরও বেশি মার্কিন ডলারের অস্ত্র তারা বিক্রি করছে আর কি। এবং এই পুরো ঘটনাটার কারণ হিসেবে লেখক দেখাইছেন যে 9/11 মানে ইসরায়েলের জন্য খুব ভালো একটা ইয়ে ছিল আর কি, তাদের অস্ত্র বিক্রির জন্য আর কি, কারণ পরবর্তীতে তারা হচ্ছে দ্বাদশ বৃহত্তম অস্ত্র রপ্তানিকারকে পরিণত হয়েছে। এরপরে আমরা দেখব হলো নজরদারি যন্ত্রপাতি পরীক্ষা নিরীক্ষা এবং বিপণনে মানে ইসরায়েলের কীরকম ভূমিকা আছে আর কি, সেটা দেখব। তো ইসরায়েলের ড্রোন নজরদারি সফলতা ভ্লাদিমির পুতিনকে অনেক মুগ্ধ করছিল আর কি, মানে আমাদের রাশিয়ার যে এখনকার প্রেসিডেন্ট। তো উনি হলো গিয়ে জর্জিয়ার সাথে একটা যুদ্ধে গেছিল, সেই জর্জিয়ার সাথে যুদ্ধে গিয়ে উনি সেই যুদ্ধে আসলে উনি করতে পারেন নাই, সফল হইতে পারেন নাই। তো তখন উনি আসলে মানে তার মানে গোয়েন্দা নজরদারি দিয়ে হোক বা যে কোনো খবরটা পাইছেন আর কি, যে জর্জিয়া যেই ধরনের ড্রোনগুলো ইউজ করতেছিল সেই ড্রোনগুলো ছিল আসলে ইসরায়েলি ড্রোন আর কি, ইসরায়েলি ওই এনএসওর তৈরি ড্রোনগুলো আর কি। তো সেই ড্রোনগুলো তারা ইউজ করছে, এটার ফলে আসলে ভ্লাদিমির পুতিন অনেক মুগ্ধ হয়ে গেছে। পরবর্তীতে ভ্লাদিমির পুতিনও আসলে ইসরায়েলের সাথে এক ধরনের চুক্তি করছে যে তারা আসলে অস্ত্র কিনবে আর কি। ফলে এটার মধ্য দিয়ে আমরা দেখি যে মানে ইসরায়েলের শুধুমাত্র আসলে পশ্চিমা যে ইউরোপীয় যে শক্তিগুলো আর কি তাদের সাথে যে আসলে মানে একটা পক্ষের সাথে যে কোনো সম্পর্ক রাখতেছে তা না, বরং তারা আসলে অক্ষের বিপরীত দিকে যারা আছে আর কি তাদের সাথেও এক ধরনের মানে ভালো সম্পর্ক রাখতেছে, যার মধ্য দিয়ে মানে তাদের হচ্ছে অস্ত্র বিক্রি চলতেছে আর কি। এবং দেখা যাচ্ছে যে যখনই কোনো একটা মানে যুদ্ধ হচ্ছে আর কি, পুরো পৃথিবীতে যেখানে কোনো একটা যুদ্ধ হচ্ছে সেই যুদ্ধে আসলে সবচেয়ে বেশি লাভবান হয় আসলে মূলত আমেরিকা তো লাভবান হয়ই, তার সঙ্গে সঙ্গে ইসরায়েলও লাভবান হয়, যেমন তাদের ড্রোনগুলো বিক্রি হয় আর কি প্রচুর পরিমাণে। এছাড়া হারের যে প্রযুক্তি বিষয়ক রিপোর্টার আমিতাইজি বলছিল যে এনএসও এর তৈরি যন্ত্রের উপযোগিতা
এটা বিক্রি করে পাওয়া শুধু টাকা নয় আর কি, মানে এই যে যন্ত্রগুলো তারা যে বিক্রি করতেছে এবং বিক্রি করার মধ্য দিয়ে শুধু যে তারা যে টাকাই পাচ্ছে, টাকা পেয়ে যে তারা লাভ করতেছে ব্যাপারটা এমন না, বরং এর মধ্য দিয়ে তারা যে আফ্রিকান দেশগুলোতে যে অস্ত্রগুলো বা ইকুইপমেন্টগুলো বিক্রি করতেছে, এই বিক্রি করার মধ্য দিয়ে তারা আসলে তাদের এক ধরনের সমর্থনও কিনে নিচ্ছে আর কি। যেমন বিশ্বমঞ্চে গিয়ে তাদের যখন তারা যে বিভিন্ন ধরনের অন্যায়গুলো করতেছে, সেই অন্যায়গুলোর ব্যাপারে যখন কথা ওঠে, তখন সেই কথায় মানে নিঃশর্ত সমর্থন দেওয়ার ক্ষেত্রে মানে ইসরায়েল খদ্দের রাষ্ট্রগুলো অনেক বেশি কাজ করে। মানে এখানে আমরা দেখব যে কেনিয়া আছে, তারপর হচ্ছে উগান্ডা আছে, এইসব রাষ্ট্রগুলো অস্ত্র কেনে এবং তার বিপরীতে আসলে মানে ইয়েকে আসলে এক ধরনের নিরঙ্কুশ সমর্থন দিয়ে দেয় আর কি, নিঃশর্ত সমর্থন দিয়ে দেয় আর কি। তারপর আমরা আরেকটা ব্যাপার দেখব যে কাতালুনিয়াতে যে এক ধরনের স্বাধীনতাকামী উত্থান ঘটছিল আর কি, যেটা পরবর্তীতে আসলে মানে নেমে গেছে আর কি। তো এই স্বাধীনতা অভ্যুত্থান বা স্বাধীনতা আন্দোলন আর কি, সেই আন্দোলনের সময় যারা আসলে ছিল আর কি, ওই নেতা ছিল আর কি, তাদেরকে স্প্যানিশ কর্তৃপক্ষ তারা আসলে এক ধরনের নজরদারির মধ্যে রাখছিল এবং এই নজরদারির মধ্যে রেখে আসলে এই আন্দোলনটা আসলে দমানো গেছে আর কি। তো এই মানে নজরদারিটা আসলে নজরদারি প্রযুক্তিটা পুরোটাই আসতে হচ্ছে ইসরায়েল থেকে আর কি। আমরা আরেকটা ব্যাপার দেখব যে আরেকটা ইন্টারেস্টিং কেস, সেটা হচ্ছে ইউক্রেন হচ্ছে পেগাসাসের বিভিন্ন যে ইকুইপমেন্টগুলো আর কি, ইসরায়েলের তৈরি যে নজরদারি ইকুইপমেন্ট সেগুলো কিনতে চাইছে, কিন্তু ওই সময় হলো মানে রাশিয়ার সাথে তাদের একটা ভালো সম্পর্ক যাচ্ছিল। এই সম্পর্কের কারণে ইউক্রেনের কাছে ইসরায়েল হচ্ছে অস্ত্র বিক্রি করে নাই। তো পরবর্তীতে আসলে যখন ইউক্রেনের সাথে রাশিয়ার যখন যুদ্ধটা হইলো, তখন আসলে আমেরিকার পক্ষ থেকে এক ধরনের চাপ আসছে, ওই চাপের কারণে পরবর্তীতে তাদেরকে আবার আসলে ইউক্রেনের কাছে অস্ত্র এবং নজরদারি প্রযুক্তিগুলো মানে বিক্রি করতে হয়েছে। আর আমরা আরেকটা ব্যাপার জানবো যে সৌদি যে বর্তমান যুবরাজ আছে, তো সৌদি বর্তমান যুবরাজ সে তো সবসময় এক ধরনের শত্রু দেখে আর কি সারা দুনিয়াতে আর কি, তার সৌদি আরবে দেখে, বাহিরে দেখে। তো এর মধ্য দিয়ে সে যখনই আসলে যাকে আসলে শত্রু হিসেবে মানে কল্পনা করে আর কি, তার পেছনেই যে নজরদারি ইকুইপমেন্টগুলো সে লাগায় আর কি, সেগুলো সবগুলো আসে ইসরায়েল থেকে। এবং আমরা এটাও জানবো যে জেনে থাকবো আর কি যে মানে জামাল খাশোগি যে হত্যাকাণ্ডগুলো ঘটছিল আর কি, তো জামাল খাশোগির হত্যাকাণ্ডের পরে জানা গেছে জামাল খাশোগির যে পরিবার, তাদেরকে এক ধরনের জামাল খাশোগি তো অত জানা যাচ্ছে না, জামাল খাশোগি কই যাচ্ছে না যাচ্ছে এত তো জানা যাচ্ছিল না। জামাল খাশোগির উপরে এক ধরনের মানে নজরদারি করা হয়েছিল এইভাবে, জামাল খাশোগির পরিবারের যে ফোনগুলো আর কি, মানে জামাল খাশোগির ছেলে ছিল, তারপরে জামাল খাশোগির মানে স্ত্রী ছিল, সেই ফোনগুলা মানে এক ধরনের ট্যাপ করা হয়েছিল আর কি, ফোনগুলার মানে কম্প্রোমাইজ করা হয়েছিল। হ্যাক ট্যাক বোধহয় করা হয় না, কারণ হ্যাক করলে তো আসলে পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়া যায়, কিন্তু হ্যাকটা করে নাই। হ্যাক না কইরা এক ধরনের কম্প্রোমাইজ করার মতো এক ধরনের কিছু একটা হয়েছিল, যেটার কারণে আসলে বোঝা যাচ্ছিল যে তারা আসলে কই যাচ্ছে, কি করতেছে, সব কিছু আসলে তারা আসলে করতে পারছেন। এটা আমরা পরবর্তীতে আসলে এটা জানবো যে মানে ফেসবুক হোক বা বিভিন্ন ধরনের যে অ্যাপগুলো আছে, সেগুলোর মধ্য দিয়ে তো আমরা জানি যে এগুলা মানে বিভিন্ন ধরনের যে পারমিশনগুলো নেয়, এই পারমিশনগুলো নেওয়ার মধ্য দিয়েই তো আসলে শুনতে পারবে, দেখতে পারবে আমরা কই যাচ্ছি, কি করতেছি, লোকেশন ট্যাগ করতে পারবে, এগুলো তো আমরা জানি আর কি। এটাই ঘটছিল আর কি জামাল খাশোগির ক্ষেত্রে, এবং পরবর্তীতে জামাল খাশোগিকে আসলে মানে মেরে ফেলা হয় আর কি। এরপর আমরা দেখব হলো যে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে সীমান্তগুলো আছে আর কি, তো সেই সীমান্তগুলোতে মানে এটা হচ্ছে প্রথমত হচ্ছে গাজা সীমান্তে যে কাঁটাতারে বেড়াটা দেওয়া আছে আর কি, এই কাঁটাতারে বেড়া শুধু কাঁটাতারে বেড়াই না, এখানে এক ধরনের প্রযুক্তিও কাজে লাগানো হয়েছে। এই প্রযুক্তির কাজে লাগায় যেটা হয়েছে যে প্রথমত তারা আসলে সফলতা পাইছে। সফলতাটা কি, যে মানে ওই যে ধরনের ড্রোনগুলো ওখানে ইউজ করা হচ্ছে, যে ধরনের মানে প্রযুক্তি আর কি ইউজ করা হচ্ছে, এর মধ্যে দিয়ে একটা বিরাট রেডিয়াসের মধ্যে যারা আসতেছে, এই আসা লোকগুলোকে মানে তারা শনাক্ত করতে পারতেছে। এবং ড্রোনগুলোর মধ্যে যে ইমেজগুলো আসতেছে, আমরা অন্যান্য ড্রোনের ক্ষেত্রে জানি আর কি, মানে এখনকার ড্রোনের ছাড়া অন্যান্য ড্রোনের ক্ষেত্রে জানি অত স্পষ্ট ইমেজ তারা ক্রিয়েট করতে পারে না, স্পষ্ট ইমেজ তারা
তুলতে পারে না, কিন্তু ইসরায়েলি এইসব ড্রোনগুলোর সাথে এক ধরনের এআই সম্ভবত করা আছে, যার ফলে এগুলা যথেষ্ট পরিমাণে স্পষ্ট ছবি তুলতে পারে এবং ছবি তোলার সঙ্গে সঙ্গে যে লোকটার ফেস ওখানে দেখা যাচ্ছে আর কি, সেই লোকটার ফেসের সঙ্গে এক ধরনের প্রোফাইলও ক্রিয়েট হয়ে যায় আর কি, যে এই লোকটা কোথায় থেকে আসতেছে, এই লোকের পেছনের হিস্ট্রিটা কি আর কি। এর ফলে খুব ইজিলি ইসরায়েলি কর্তৃপক্ষ আসলে করতে পারে, ঠিক করতে পারে যে কাকে তারা আসলে মারবে, কাকে তারা আসলে টার্গেট করবে, কাকে তারা টার্গেট করবে না। তো এর ফলে দেখা যাচ্ছে যে প্যালেস্টাইনি যে লোকগুলা সীমান্ত ঘেঁষতেছিল তাদেরকে সরাসরি আসলে মেরে ফেলা সম্ভব হয় আর কি। এবং এরপরে এটা যখন একটা সফলতা আসছে, এই সফলতা আসার পরে আমরা দেখলাম যে পরবর্তীতে আসলে অন্যান্য বিভিন্ন রাষ্ট্রগুলো আসলে এই সীমান্ত নজরদারি ইকুইপমেন্টগুলো তারা কিনছে। এর মধ্যে যেমন হলো আমরা দেখব যে ভারত কিনছে, ভারত বাংলাদেশ সীমান্তে এটা কাজে লাগাইছে, ভারত পাকিস্তান সীমান্তে এটা কাজে লাগাইছে, এবং ভারত কাশ্মীর যে সীমান্ত আছে, কাশ্মীরের যে সীমান্ত সেখানেও এটা কাজে লাগাইছে আর কি। এরপর আমরা দেখব যে ইউনাইটেড স্টেটস মেক্সিকো সীমান্তে তারা আসলে এই সার্ভেলেন্স ইকুইপমেন্টগুলো কাজে লাগাইছে। তারপর হলো ইউনাইটেড স্টেটসের মধ্যেও বিভিন্ন যে স্টেটসগুলো আছে আর কি, এই স্টেটসগুলোর মধ্যে এক ধরনের যে সীমান্তগুলো, সেই সীমান্তগুলোতে অনেকগুলো সীমান্ত আছে আর কি। যেমন কোনো একটা রাজ্যের আমি এটা পড়ছিলাম আর কি বইয়ের মধ্যে, আমি এই মুহূর্তে খেয়াল নাই, যে ওই রাজ্য থেকে আদিবাসী একগুলো ক্ল্যান তারা হচ্ছে মূলত আসলে সবসময়ের জন্য এক ধরনের করে আর কি, মাইগ্রেট করার মধ্য দিয়ে যায়। তো এই মাইগ্রেশন যাতে থামানো যায় আর কি, থামানোর জন্য এই ইকুইপমেন্টগুলো সীমান্তে তারা এক স্টেটগুলো দেশের মধ্যেই স্টেটগুলো এগুলা কাজে লাগায় আর কি, যার মধ্য দিয়ে ওই আদিবাসীদেরকে তারা আসলে তাদের মধ্যেই যে জায়গায় ছিল ওখানেই রাখতে চায় আর কি তারা। ইউরোপীয় ইউনিয়ন তাদের যে বর্ডার এজেন্সি, তার নাম হচ্ছে ফ্রন্টেক্স প্রচুর পরিমাণে হলো ইউজ করে আর কি, এই সীমান্ত নজরদারি ইকুইপমেন্টগুলো ইউজ করার মধ্য দিয়ে যে ইউরোপে যে বিভিন্ন ইমিগ্রেশনগুলো চলে, বিভিন্ন অভিবাসন প্রত্যাশীরা যে যাইতে চায় তাদেরকে থামায় রাখে। আমরা এটা জেনে থাকবো আর কি, যে ইউরোপে যাইতে হলে মূলত আসলে যদি অবৈধ উপায়ে যাইতে হয়, তো অবৈধ উপায়ে যাইতে হলে মূলত গ্রিস দিয়ে যাইতে হয় আর কি, গ্রিসে নামতে হয় আর কি, সবাইকে সমুদ্রপথে গিয়ে গ্রিসে নামতে হয়, গ্রিস দিয়ে মূলত আসলে ইউরোপে ঢুকতে হয় আর কি। তো গ্রিসে এক ধরনের পলিটিক্সই আছে, আমাদের এখানে রোহিঙ্গা নিয়ে ওইভাবে ওই পলিটিক্সটা হয় নাই, কিন্তু গ্রিসে এই নিয়ে একটা পলিটিক্স আছে, কারা আসলে ডানপন্থীদের মধ্যে কারা আসলে খুব শক্তভাবে ইমিগ্রেশনটা ঠেকাইতে পারবে, সেটা নিয়ে এক ধরনের পলিটিক্স হয়। তো আর মূলত ডানপন্থীরা মূলত অস্ত্রগুলো বা হচ্ছে সার্ভেলেন্স ইকুইপমেন্টগুলো মূলত কেনে আসলে ইসরায়েল থেকে আর কি। তারপর আমরা আরও দেখবো যে আজারবাইজানেও এই ঘটনাটা ঘটে, আজারবাইজানেও তাদের এই ইয়েগুলো ইউজ করে আর কি, সীমান্তে ইকুইপমেন্টগুলো ইউজ করে। অন্যান্য ব্রাজিল আছে, তারপর মেক্সিকো সীমান্তে মেক্সিকো নিজেও এটা লাগায় রাখে। কেনিয়া, আমরা কেনিয়ার কথা আগে বললাম আর কি, কেনিয়া তারপর হচ্ছে কেনিয়ায় আর কি, মূলত কেনিয়া তার সীমান্তে রাখে। এবং কেনিয়া আফ্রিকার মধ্যে যেটা আছে আর কি, আফ্রিকার মধ্যে কেনিয়া হলো নিজেকে আসলে এক ধরনের আধুনিকায়িত একটা রাষ্ট্র হিসেবে ক্লেম করতে চায় আর কি, তারা আসলে একটু উন্নত রাষ্ট্র এরকম ক্লেম করতে চায় আর কি। সেই কারণে তারা আসলে অন্যান্য যে অনুন্নত রাষ্ট্রগুলো থেকে যারা কেনিয়ায় আসতে চায় আর কি, তাদেরকে তারা আসতে দেবে না বলে সীমান্তে এই ধরনের অস্ত্র, তারপর হলো বিভিন্ন ধরনের সার্ভেলেন্স ইকুইপমেন্টগুলো তারা আসলে ইউজ করে, এবং মূলত সেগুলো আসলে ইসরায়েল থেকে। আমরা এরপরে আরও কিছু ব্যাপার আসলে দেখব, সেটা হচ্ছে আমরা এটাও জানি আর কি, এই সীমান্তের এই ব্যাপারটা শেষ করি, সেটা হচ্ছে আমাদের পুরো পৃথিবীতে আসলে জলবায়ু পরিবর্তন ঘটতেছে। জলবায়ু পরিবর্তন ঘটার কারণে বিভিন্ন রাষ্ট্রগুলো দেশগুলো বসবাসের অনুপযোগী হয়ে যাচ্ছে। তারপর আমাদের পলিটিক্যাল ক্ল্যাশ আছে, সেগুলোর কারণে বিভিন্ন মানুষ তারা আসলে সেফ মনে করতেছে না, এগুলোর কারণে তারা তো আসলে মূলত যাইতে চায়। তো ইমিগ্রেশনটা আসলে ঠেকানোর একটা বড় সহযোগী রাষ্ট্র হিসেবে
এই মুহূর্তে ইসরায়েল কাজ করতেছে, এটা আমরা দেখতেছি আর কি। এরপর আমরা আলোচনা করব হলো ইসরায়েলের সোশ্যাল মিডিয়া আসলে কিভাবে ইউজ হয়। তো প্রথমত ইসরায়েল মানে সোশ্যাল মিডিয়াকে কিভাবে ডিল করে সেটা দেখা যাক। প্যালেস্টাইনিরা যদি কোনো মানে কন্টেন্ট আপলোড করে যেটা তাদের পক্ষের কন্টেন্ট আর কি, তাহলে তারা আসলে ওই কন্টেন্টগুলো মানে মানে সোশ্যাল মিডিয়া, মূলত সোশ্যাল মিডিয়াগুলো সেগুলো আসলে কোনো রিচ পাইতে দেয় না আর কি। রিচ পাইতে দেয় না কিভাবে, সেটা হইলো যে ওই ওই কন্টেন্টগুলো লোড হইতে সময় লাগে, একটু মানে লোড হইতে চায় না আর কি। এটা এই বইতে দেখানো হয়েছে আর কি, যে সোশ্যাল মিডিয়াগুলোর কাছে এক ধরনের প্রযুক্তি আছে, যে প্রযুক্তিগুলোর মধ্য দিয়ে কোনো একটা কন্টেন্ট মানে রিচ পাবে কিনা, কোনো একটা কন্টেন্ট তাড়াতাড়ি লোড হবে নাকি একটু দেরিতে লোড হবে, এগুলো তারা ঠিক করতে পারে আর কি। যার মধ্য দিয়ে বিভিন্ন ধরনের টিকটক কন্টেন্ট, বিভিন্ন ধরনের ইউটিউব কন্টেন্ট, সেগুলা রিচ পাইতে দেয় না আর কি। এটা মানে পিয়াস ভাই ভালো বলতে পারবে আর কি, তবে এটাকে শ্যাডো ব্যানিং বলে আর কি, এটাকে সম্ভবত শ্যাডো ব্যানিং বলে। এর মধ্য দিয়ে রিচ পায় না। আমরা বাংলাদেশেও দেখছি যে বাংলাদেশে হচ্ছে বিভিন্ন ধরনের যেগুলো অনেক সরকার বিরোধী বা একটু মানে ভালো পোস্ট আর কি, সেগুলো আসলে রিচ পায় না। কারণ হচ্ছে যে সরকারের পক্ষ থেকে এই ধরনের ইয়েগুলো দেওয়া থাকে সম্ভবত, যে এগুলার লোড হইতে দেরি হবে, এগুলা ভিডিওগুলো লোড হইতে দেরি হবে, তার ফলে রিচ পাবে না। আবার আরেকটা ব্যাপার আছে যে এটা হচ্ছে ইসরায়েলি কর্তৃপক্ষই বলছে আর কি, একটা সংবাদ সম্মেলনের কোনো একটা প্রশ্নের উত্তরে বলছিল আর কি, যে ইসরায়েলিরা যদি ইসরায়েলের কর্তৃপক্ষ যদি মানে ফেসবুককে বলে আর কি যে এই কন্টেন্টটা নামাইতে হবে, এটাতে তারা যতটা তাড়াতাড়ি রেসপন্স করে আর কি, হ্যাঁ, অন্য আর কোনো রাষ্ট্রের ক্ষেত্রে এই রেসপন্সটা করে না। তার মানে সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলো ইসরায়েলের প্রতি অনেক বেশি আর কি, তারা আসলে ইসরায়েলকে অনেক বেশি পক্ষপাতিত্ব করে এবং মানে বলা মাত্র নামায় দিবে আর কি, কোনো একটা পোস্ট, কোনো একটা কন্টেন্ট বলা মাত্র নামায় দিবে আর কি। কিন্তু অপরদিকে দেখা গেছে যে প্যালেস্টাইনিরা কোনো একটা ইয়ে করলো, কোনো একটা রিপোর্ট করলো, সেগুলো রিপোর্টগুলো আমলেই নেওয়া হয় না আর কি। এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে আইডিএফ এর ফেসবুক পেজ। আইডিএফ হচ্ছে ইসরায়েলি ডিফেন্স ফোর্স আর কি। তো ইসরায়েলি ডিফেন্স ফোর্সে আপনারা মানে ওই পেজটা যদি আপনারা দেখেন, তো ওই পেজটা তারা আসলে চালাইতেছে। পেজটা আপনার ঘুরলে দেখবেন যে মানে মাঝে মাঝে দেখা যাবে যে ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ, সেগুলো তারা মানে পালন করে আর কি। সেগুলোতে তারা হচ্ছে মানে এক ধরনের সচেতনতা তৈরি করার জন্য বিভিন্ন ধরনের কন্টেন্ট শেয়ার করে। তারপর হলো মানে প্রো গে, প্রো এলজিবিটি কিউ, এগুলা তারা এই ধরনের পোস্ট তারা আসলে ইয়ে করে। মূলত তাদের এক ধরনের ভাবমূর্তি ক্রিয়েট করতে চায় যে যা কিছু আসলে লিবারেল ভ্যালুসের সঙ্গে যায় সেই সব কিছুই তারা আসলে অ্যাডর করে। তো এই অ্যাডর করার মধ্য দিয়ে তারা আসলে এক ধরনের পজিটিভ ইমেজ ক্রিয়েট করতে চায়, যার ফলে মানে আসলে তো ঘটনাটা যেটা ঘটে যে এইগুলা এই ধরনের পোস্টগুলো দেখা তো লিবারেল মানে মানে অত বেশি বোঝাপড়া নাই যারা আসলে এত বেশি খোঁজ খবর রাখতে চায় না। বাংলাদেশে তো এই ধরনের মানুষ আছে, তারা তো আসলে এই অল্প কিছু জিনিসপত্র দেখে তো তারা আসলে এক ধরনের পজিটিভ ইমেজ নিয়ে থাকে। তো তারা হয়তো এরকম করে কথাও বলে আর কি, যে হয়তো তারা মানে ইসরায়েল মানে প্যালেস্টাইনের সাথে অনেক কিছু করতেছে, কিন্তু তারা তো আসলে লিবারেল, তারা তো আসলে লিবারেল ভ্যালুসগুলো বিশ্বাস করে, ফলে এক ধরনের পজিটিভ ইমেজ ক্রিয়েট হয়ে থাকে। আর আইডিএফ এর আরেকটা হলো মানে ইসরায়েলি ডিফেন্স ফোর্সের আরেকটা হচ্ছে উইং আছে, নারী উইং। এই নারী উইং এর নাম হচ্ছে আলফা গান গার্লস, ঠিক আছে। তো আলফা গান গার্লস এর মানে কেসটা আরো বেশি ইন্টারেস্টিং। সেটা হলো যে মানে এই উইংটা মূলত হচ্ছে মেয়েরা আর কি, মানে তারা হচ্ছে বেশ মানে এই উইং এ নিয়োগ পাইতে হইলে সম্ভবত একটু আকর্ষণীয় নারী হইতে হয়, একটু সুন্দরী নারী হইতে হয়, যার ফলে এই নারীরা তারা মূলত আসলে কি করে, তারা মূলত আসলে ছবি তোলে, বিভিন্ন যে অস্ত্রগুলা সেই অস্ত্রগুলা নিয়ে ছবি তোলে, বেশ আবেদনময়ী ভঙ্গিতে ছবি তোলে। তো এই ছবিগুলা, এই ভিডিওগুলা, এগুলোর মধ্য দিয়ে আসলে যেটা হয় যে পুরুষদের চোখকে আসলে অ্যালিওর করা হয় আর কি। তো এগুলোর মধ্য দিয়ে এক ধরনের যুদ্ধকে যে নান্দনিকীকরণ যে ঘটনাটা এটা ঘটে আর কি। তো আমি আর বেশি কিছু বলবো না। তো মানে এই যে এই পুরো পরিস্থিতিটা আমরা দেখলাম, এর মধ্য দিয়ে আমরা মানে এটা আসলে বুঝতে পারবো আর কি যে
ইসরায়েলে যেটা ঘটতেছে, মানে প্যালেস্টাইনে যেটা ঘটতেছে আর কি, প্যালেস্টাইনে যখনই কোনো একটা মানুষকে মারা হচ্ছে, যখনই কোনো একটা মানে যুদ্ধ ঘটতেছে, যে গণহত্যাগুলো ঘটতেছে, এই গণহত্যাগুলো ঘটার মধ্য দিয়ে আসলে যেটা হয় যে আমাদের দিকে কোন অস্ত্রগুলো তাক করা হবে, সেই অস্ত্রগুলো আসলে তৈরি করা হচ্ছে, সেই অস্ত্রগুলো আসলে এক ধরনের পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে। তার মানে প্যালেস্টাইনে যে গণহত্যা, সেই গণহত্যার মধ্য দিয়ে আমাদের মৃত্যুগুলো আসলে উৎপাদন করা হচ্ছে, এটা আসলে মানে এই বইয়ের প্রপোজিশন আর কি। আমি এখানেই শেষ করি, আপনারা বাকিরা আলোচনা করেন আর কি। আচ্ছা, আমাদের পিয়াস ভাই হচ্ছেন সার্ভেলেন্স ক্যাপিটালিজম অংশটা আমাদের লিড দিবেন একটু পরে। তার আগে আমি এই বইটার উপর আরও কয়েকটা জিনিস আপনাদের একটু ধরাই দিই। মাসুম খুবই সুন্দর করে বলছে এবং ও যে মন দিয়ে পড়ছে বইটা সেটা বোঝা যায় ওর আলাপে, এবং এতক্ষণে আমাদের ওর আলাপটা আমরা যদি ফলো করি তাহলে আর সন্দেহ থাকার কোনো কারণ নাই যে ও যে নামগুলো বলছে দেশের, যে রাষ্ট্রগুলোর নাম বলছে, এটা কাভার করে পুরো পৃথিবী, অলমোস্ট পুরো পৃথিবী কাভার করে। তাইওয়ান বুঝি নাই প্রশ্নটা ভাই। তাইওয়ানের এটা চীন আছে ব্যাপকভাবে, তাইওয়ানেরটা জানি না, হ্যাঁ, বাট চীন আছে। আচ্ছা, তো এবং রাশিয়াও আছে, যে রাশিয়ার এই যে যুদ্ধটা যেটা, এটা কিন্তু ইসরায়েলের ব্যাপক কাজে আসছে। রাশিয়া যে যুদ্ধ করতেছে এটা খুবই কাজে আসছে, মানে ও অস্ত্রশস্ত্র কিনতে ওর কাছ থেকে বিক্রি করতেছে। যাই হোক, তো মানে এটা পুরো, তার মানে আমরা যে ইসরায়েল নিয়ে ইন্টারেস্টেড, এবং ইসরায়েল নিয়ে ইন্টারেস্টেড বলতে ইসরায়েল নিয়ে ডিসইন্টারেস্টেড আসলে, মানে ইসরায়েলকে আমরা যে আসলে মনে করি যে এটার একদম কোনো রকম রাগঢাক না রেখে, লিবারেলরা প্রচুর রাগঢাক করে, আমাদের অত রাগঢাকের বিয়ে নেই। ইসরায়েলের এক্সিস্ট করার কোনো রাইট নাই আসলে। আধুনিক 21 শতকের পৃথিবীতে কোনো অ্যাপার্থেড কলোনিয়াল স্টেটের টিকে থাকার কোনো রাইট নাই, ঠিক আছে? এটা আমি অন্তত পরিষ্কার, কিন্তু ওইটাতে ঢুকতেছি না। অবশ্যই ইহুদি জনগোষ্ঠীর টিকে থাকার রাইট আছে, এবং দে হ্যাভ এভরি রাইট টু সিভিল রাইটস অ্যান্ড পলিটিক্যাল রাইটস, কিন্তু ইসরায়েল রাষ্ট্র আর ইহুদি জনগোষ্ঠীকে আমরা যেন ইকুয়েট করে না ফেলি। ইহুদিরা সব সারা পৃথিবীতে আগেও ছিল, এখনও আছে, এবং সেটা থাকাটাই মানে যুক্তিযুক্ত, কারণ ইহুদি কোনো নেশন না। ইহুদি বলতে এটা কোনো নেশন না। ইহুদি যেমন মুসলমানরা যেমন সারা পৃথিবীতে আছে, খ্রিস্টানরা যেমন সারা পৃথিবীতে আছে, ইহুদিরাও সারা পৃথিবীতে থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু অস্বাভাবিক যেটা ঘটছে সেটা হচ্ছে ইসরায়েল, যে বলা হচ্ছে যে ইহুদিরা একটা নেশন। ইহুদিরা কোনোভাবেই নেশন না। এবং এই যে 2000 বছরের যে গল্প, আমরা মোটামুটি আপনারা যদি যেহেতু ফলো করছেন, আপনারা জানেন যে আমরা এগুলো বলছি যে এগুলো সমস্তটাই মিথ, এবং বাইবেলের এক ধরনের বিশেষ ব্যাখ্যাকে এখানে খুবই বাজেভাবে এক্সপ্লয়েট করে এই জিনিসটা তৈরি করা হয়েছে। সো ইসরায়েলের আসলে টিকে থাকার কোনো অধিকার নাই। কারণ কেন অধিকার নাই এটা আমি বলতেছি, যে এই যে দেখলেন সারা পৃথিবীর প্রত্যেকটা জায়গায় যেখানেই কোনো গণতান্ত্রিক আন্দোলন হচ্ছে, আপনি সেখানেই যদি একটু খোঁজ নেন, সেখানে ইসরায়েল আছে তার নজরদারি এবং অস্ত্রশস্ত্রের দিয়ে যন্ত্রপাতি দিয়ে। ও চিলির কথা বললো, চিলির যেমন আমরা 9/11 জানি, 2001 সালে 9/11 ঘটছে। পৃথিবীর প্রথম 9/11 ঘটছে তো 1973 সালে চিলিতে, ওটা কিন্তু একটা 9/11। কিন্তু এই যে দেখেন ইতিহাসের ডমিনেন্ট ন্যারেটিভের যে রাজনীতি, আমরা কিন্তু 2001 সালে 9/11-এর কথা জানি, কিন্তু প্রথম যে 9/11 চিলিতে ঘটালো আমেরিকা, মানে একটা নির্বাচিত সমাজতান্ত্রিক বামপন্থী সরকার, সালভাদর আলেন্দের গভর্নমেন্ট, সেটাকে তারা কু করালো ওদের সেনাবাহিনীকে দিয়ে। এবং এরপরে চিলিতে একটা জাহান্নাম নেমে আসছিল, স্টেডিয়ামের মধ্যে দাঁড় করা লোকজনকে শ্যুট করা, এবং যেটা ওই যে বলা হয় যে নিওলিবারালিজম, যে আজকে যে অর্থনৈতিক এবং রাজনৈতিক যে এবং মতাদর্শিক যে প্রকল্প, এটা প্রথম টেস্টিং গ্রাউন্ড কিন্তু ছিল চিলিতে। তো যারা বলে যে নিওলিবারাল, এই যে মানুষের ইনস্টিংক্ট, মানুষ বাজার থেকেই সমস্ত কিছুকে আসলে নিবে, এটাই মানুষের ইনস্টিংক্ট বা স্বভাব, এবং এইটা পৃথিবীর স্বাভাবিক গতি অনুযায়ী পৃথিবী নিওলিবারালিজমে আসছে, তারা ঠিক কথা বলে না। তার কারণ হচ্ছে চিলিতে এটাকে যেটা নাওমি ক্লেন, কানাডিয়ান যে রাইটারের কথা আপনারা জানেন, বিখ্যাত রাইটার নাওমি ক্লেন, উনি এটা বলছে দিস ইজ এ শক ডকট্রিন, মানে শক দিয়ে তারপর এটা আপনার নিওলিবারালিজম কায়েম করা হয়েছে, যেটাকে বলা হয় যে মিল্টন ফ্রিডম্যানের কথা আপনারা জানেন, যে অর্থনীতিবিদ, উনি হচ্ছে নিওলিবারালিজমের গুরু, মানে তত্ত্ব। এবং শিকাগো স্কুল বলা হয়, এই শিকাগো বয়েজ যারা মিল্টনের ছাত্র ছিলেন, তারা এই যে লাতিন আমেরিকার দেশগুলোতে প্রথম এই নিওলিবারালিজম, এগুলো প্রত্যেকটাতে আপনার এই যে এই ধরনের কু করে, মানে ব্যাপক পরিমাণে গণতান্ত্রিক প্রক্রিয়াকে সাপ্রেস করে তারপর এই জিনিসগুলো করা হয়েছে নিওলিবারালিজম। মানে পরে আর্জেন্টিনায়, ব্রাজিলে, সমস্ত দেশগুলোতে, মানে আমরা যে আজকে বাংলাদেশে গুমের কথা বলি না, যে বাংলাদেশে এখন গুম হয়, এই গুমের কিন্তু একটা স্বর্গরাজ্যে পরিণত হয়েছিল তখন এই দেশগুলো, বিশেষত আর্জেন্টিনার মায়েদের সংগ্রামের কথা আমরা জানি। কিন্তু তারা মানে এই যে গুমের, আমাদের যেমন মায়ের ডাক আছে, এরকম ওদেরও কিন্তু ছিল আপনার, যে এই যারা গুম হয়ে গেছে, শত শত মানুষকে গুম করে ফেলছে যারা রাজনৈতিক ভিন্ন মতাবলম্বী, তাদের মায়েরা হচ্ছে সন্তানদের ফেরত চাওয়ার দাবি জানায় প্রায় রাস্তায় নামতো। এটা খুব ম্যাসিভ বিখ্যাত আন্দোলন আর কি পৃথিবীর। এই চিলির একটা ট্র্যাজিক ঘটনার কথা বলি, ইসরায়েল দেখেন কত সর্বনাশ আসে।
এক ইহুদি, মানে সে ধর্মে ইহুদি কিন্তু চিলির নাগরিক, চিলিয়ান আর কি। যখন এরকম ক্র্যাকডাউন শুরু হয়েছে চিলিতে, সে ভাবছে যে আচ্ছা ইহুদিতে তার রাষ্ট্র হয়ে গেছে 48 সালে, তো আমি ওখানে গিয়ে অ্যাজাইলাম নিয়ে চলে যাই। ওর বাবাকে হচ্ছে চিলির সরকার হচ্ছে আপনার মেরে ফেলছিল। তো সে হচ্ছে, আমি নামটা ভুলে গেছি, এখানে আছে নামটা, এই লোক ইসরায়েলে গেছে। এরপর উনি আস্তে আস্তে যখন বড় হয়েছে, তখন তার বয়স ছিল 6 বছর কি 7 বছর, পরে বড় হয়ে উনি যখন বাবার কি হইলো এটা নিয়ে যখন ঘাটাঘাটি করতে গেছে, পরে দেখে যে চিলির সরকারের কাছে আসলে ইসরায়েলের অস্ত্রপাতি ছিল। ভেবে দেখেন কত ট্র্যাজিক, যে লোকটা আশ্রয় নিতে গেছে বা ইহুদি বলে ভাবছে যে আমার ইসরায়েল হচ্ছে আমার মানে আমাকে রক্ষা করবে, সেই ইসরায়েল ওর বাবাও তো ইহুদি, সেই ইহুদিকে হত্যা করার পেছনে জড়িত আছে। তো এটা চিলি থেকে শুরু হয়েছে, বাট এটা চিলিতে থেমে থাকে নাই। আরও আপনার এই যে বার্মায় রোহিঙ্গাদের সাথে এখানেও ইয়া আছে, মানে ইসরায়েলি যন্ত্রপাতি এবং ইসরায়েলি নজরদারি এইসব ইয়া আছে। বাংলাদেশ গভর্নমেন্টের সাথে ইসরায়েলের কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নাই, সৌদি আরবের সাথেও নেই। ও জামাল খাশোগির কথা বললো সাংবাদিক, বাংলাদেশ সরকারের সাথে একইভাবে কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নাই। কিন্তু ইসরায়েলের এই কোম্পানিগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এমন যে আপনার, কারণ ইসরায়েলের সাথে অনেক দেশেরই কূটনৈতিক সম্পর্ক নাই, এবং ইসরায়েলের এই প্রক্রিয়াটার নামই হচ্ছে আপনার এসডিএস বলে ওরা, সিকিউরিটি অ্যান্ড ডিফেন্স ডিপ্লোমেসি। ওই যে কথা ও একটু বলছে যে সম্পর্ক উন্নয়ন, ওকে যেহেতু কোণঠাসা করে রাখা হয়েছে পৃথিবীতে, সে বলে যখন একটা সরকার বিপদে পড়ে, যেমন দক্ষিণ আফ্রিকা যখন অ্যাপার্থেড ছিল 94 সালে অ্যাপার্থেড পড়ে গেল, তো তার আগে যে অ্যাপার্থেড ছিল সেই অ্যাপার্থেড সরকারকে সে গিয়ে বলতেছে আজ আমার কাছ থেকে অস্ত্র নাও। ইন্ডিয়া যখন পাকিস্তানের সাথে যুদ্ধ করতেছে, সেই আপনারা একটা জিনিস আমি বলে রাখি, বাংলাদেশে 71 সালের যুদ্ধে মুজিব বাহিনীর হাতে কিন্তু, এটা একটু কাইটা দিন রোমেন ভাই, মুজিব বাহিনীর হাতে কিন্তু মোসাদের অস্ত্র গেছিল, ঠিক আছে, আপনার খোঁজ নিয়ে, এটা আলোচনা হয় না খুব একটা। সো এই পর্যন্ত আপনার এখান পর্যন্ত সে ছিল। ইন্ডিয়ার সাথে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক ইসরায়েলের শুরু হয়েছে এই 90-এর পরে, ঠিক আছে। কিন্তু ইন্ডিয়া যতগুলো যুদ্ধ করছে তার স্বাধীন হওয়ার পরে, প্রত্যেকটা যুদ্ধে ইসরায়েল অস্ত্র দিয়ে তার পাশে ছিল। কার্গিলের যুদ্ধ যখন হয় 97-98 সালে, ইন্ডিয়া ব্যাপক বিপদে পড়ছিল এবং আমেরিকা তাকে কোনো হেল্প করতেছিল না, আমেরিকা তাকে অস্ত্র দিচ্ছিল না, ওই সময় উদ্ধার করতে এসেছিল ইসরায়েল। সো আমরা যে কারণে ইসরায়েল নিয়ে এত বেশি মানে ইসরায়েলের ব্যাপারে লেগে থাকি, তার কারণ হচ্ছে যে ইসরায়েল একটা গ্লোবাল থ্রেট। এবং নাওমি ক্লেনের কথাটা আমি ওন করি, যে উনি বলছেন যে ইসরায়েল তো শুধু অস্ত্রপাতি দেয় না, যখন আপনার কাছে সে অস্ত্রপাতি বিক্রি করে, যখন নজরদারি যন্ত্রপাতি বিক্রি করে, তখন সে শুধু এটা বিক্রি করে না, শুধু এটুকু দেখলে হবে না, এটা গল্পের একাংশ, সে একটা গভর্নেন্স মডেল সেল করে। হ্যাঁ, এবং এই যে বইয়ের নাম প্যালেস্টাইন ল্যাবরেটরি, নাওমি ক্লেন, উনি হয়তো নাওমি ক্লেন থেকে নামটা নিয়েছেন, কারণ আমি সর্বপ্রথম আমি যদি ট্রেস করতে পারছি ল্যাবরেটরি শব্দটা এই কনটেক্সটে কবে থেকে ব্যবহার হচ্ছে, আমি দেখছি নাওমি ক্লেন 2007 সালে এটাকে ল্যাবরেটরি আকারে বলতেছে। কেন এটা ল্যাবরেটরি এটা আমি আপনাদেরকে বলবো, তার আগে বলি যে শুধু প্যালেস্টাইন ল্যাবরেটরি না, ইসরায়েল নিজেও একটা ল্যাবরেটরি হিসেবে কাজ করে। আমরা গত আলোচনা করছি যে প্যালেস্টাইন কোয়েশ্চেন নিয়ে, যে এই যে ওয়ার অন টেরর, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ করে আমেরিকা, তাই না, সারা পৃথিবীতে। তো ইসরায়েল এবং ইন্ডিয়া, আমি এটা নিয়ে একটু লিখছিলাম যে ইসরায়েল এবং ইন্ডিয়া 2001 সালে ও বললো যে নেতানিয়াহু বলে ফেলছিল যে খুব ভালো হয়েছে 9/11 ঘটছে। তার কারণ হচ্ছে সে আমেরিকাকে বলছে যে ভাই তুমি তো 2001 সালে মানে ওয়ার অন টেরর শুরু করছো, আমরা জন্ম থেকে ওয়ার অন টেরর করতেছি, আমরা মানে আমি আর ইন্ডিয়া, কারণ আমরা সবসময় জন্ম থেকে শত্রু বেষ্টিত, ইসরায়েল শত্রু বেষ্টিত আর ইন্ডিয়া শত্রু বেষ্টিত, মানে বুঝতেই পারতেছে মুসলমান বেষ্টিত আর কি, ঠিক আছে। তো আমরা তো জন্ম থেকে ওয়ার অন টেরর করতেছি, এখন ওয়ার অন টেররের ক্লাবে তোমাকে ওয়েলকাম, আমেরিকাকে ওয়েলকাম করতেছে ইসরায়েল এবং ইন্ডিয়া। 2003 সালে যখন এখানে এরিয়েল শ্যারন আসে এই ইন্ডিয়ায়, তখন তারা এটা বলতেছে। এবং এই যে ওয়ার অন টেররে ইউরোপও কিন্তু মানে আনএনিমাসলি ইসরায়েলের সাথে নাই, তার মধ্যে মিশ্র প্রতিক্রিয়া আছে, থাকা উচিত কি উচিত না এগুলো নিয়ে ইউরোপের মধ্যে মতামত ডিভাইডেড। কিন্তু দুইটা দেশ মনে করে ওই যে আমরা তো আমেরিকার থেকে আগে ওয়ার অন টেরর করতেছি, এটা হলো একদিকে হলো ইসরায়েল, আরেকদিকে হলো ইন্ডিয়া, তারা হচ্ছে এই দুইটা হচ্ছে তার ডান হাত এবং বাম হাতের মতো। যে কারণে আমরা জায়নবাদের ব্যাপারে যেমন আগ্রহী, এবং একই কারণে আমরা হিন্দুত্ববাদ নিয়েও আমরা আলোচনা সামনে করব। সো এই যে গভর্নেন্স মডেল সেল করে সেই গভর্নেন্স মডেলটা কি, যে 21 শতকের দুনিয়ায় একটা অ্যাপার্থেড রাষ্ট্র থাকতে পারে, আপনি দেয়াল তুলতে পারেন, দেয়াল তুলে এক ধরনের মানুষকে আপনি বন্দি করে দিতে পারেন, এই মডেলটা সে সারা পৃথিবীকে বোঝায়, এবং এই জন্য সে মানে সারা পৃথিবীর কাছে অনুকরণীয় হইতে চায়। এবং ওই যে আমি যেটা বললাম যে ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি ডিপ্লোমেসি, সে তাকে যে স্যাংশন দিয়ে রাখছে সারা পৃথিবীর অনেকগুলো দেশ, কূটনৈতিক সম্পর্ক নাই, তার একটা প্রধান ডিপ্লোমেসি হচ্ছে নর্মালাইজেশন, মানে সম্পর্ক উন্নয়ন করা। যে সৌদি আরবের সাথে সে সম্পর্ক উন্নয়ন করতে যাচ্ছিল, এইটারই একটা হিসেবে 7 অক্টোবরে হামলা বলে, হামাস যে হামলাটা করলো এটা ঠেকানো একটা উদ্দেশ্য ছিল বলে অনেকে বলতেছে। তো সে সম্পর্ক উন্নয়ন করে হচ্ছে এই সিকিউরিটি অ্যান্ড ডিফেন্স টেকনোলজিগুলো বিক্রি করে সারা পৃথিবীতে। এবং সে আরেকটা জিনিস বলে যে এটা একটা মডেল, এটা যদি হইতে পারে, আপনি খেয়াল করে দেখেন যে এই বিজেপি সরকার এসে
মসজিদ এবং মুসলমানের বাড়িঘর বুলডোজার দিয়ে আক্রমণ করতেছে। এটা তো পায়োনিয়ার ইসরায়েল, বহু আগে থেকে বুলডোজার, মানে বুলডোজার দিয়ে আপনার ওয়েস্ট ব্যাংকে কিংবা জেরুজালেমে বাড়িঘর ভেঙে ফেলা হবে। শুধু তাই না, আপনার বাড়িঘর ভেঙে ফেলা হচ্ছে, আপনাকে এটার খরচ পে করতে হবে। এবং আল জাজিরা রিপোর্ট প্রকাশিত হয়েছে, এক লোক মাথায় হাত দিয়ে বসে আছে, এক ফিলিস্তিনি লোক, তার দুঃখ এটা না যে তার বাড়িটা ভেঙে ফেলতেছে, এই দুঃখ সে ভুলেই গেছে, কারণ এটা তার ঠেকানো কিছু নাই। তার দুঃখ এটা যে আমার যে বাড়িটা ভেঙে ফেলতেছে, এটা টাকা দিব আমি কোত্থেকে, আমার কাছে টাকা নেই। আপনি আয়রনিটা বুঝে দেখেন। সো এই বুলডোজার মডেলটা তো ইন্ডিয়া গ্রহণ করছে। আমাদের এখানে হরিজন সম্প্রদায়ের পুরান ঢাকায় আমাদের সরকারের বুলডোজার ঢুকতে চাচ্ছে। বুলডোজার একটা মডেল আর কি হিসেবে ইসরায়েল এটা পৃথিবীকে ইন্ট্রোডিউস করছে। এরকম বহু জিনিস ইসরায়েল পৃথিবীতে ইন্ট্রোডিউস করার চেষ্টা করছে এবং অনেক দূর পর্যন্ত সে সফল হয়েছে। এই সৌদি আরবের কাছে তার অস্ত্র আছে, তার নজরদারি ইকুইপমেন্ট আছে, সারা পৃথিবীতে আছে। কি বামপন্থী সরকার, কি ডানপন্থী সরকার, গ্রিসের বামপন্থী সরকারগুলো এগুলো কিনছে। এটার মানে প্রত্যেকটা সরকার মনে করে এটা ভালো। তো ও যে রাশিয়ার কথা বললো, ড্রোনগুলা, এই ড্রোনগুলা প্রত্যেকটা সরকার ভাবে যে, এবং টেস্টিং গ্রাউন্ড। ল্যাবরেটরি কথাটা কেন আসছে? ল্যাবরেটরি কথাটা শুধু রূপক অর্থে না যে প্যালেস্টাইন একটা ল্যাবরেটরি, রূপক অর্থে না। সে 2008 সালে প্যারিসে একটা, মানে প্রতি বছর প্যারিসে একটা ডিফেন্স সম্মেলন হয়, যেখানে সারা পৃথিবীর যত অস্ত্র উৎপাদক পার্টি আছে সবাই ওখানে যায় এবং তাদের অস্ত্র ডিসপ্লে করে, আমাদের বাণিজ্য মেলার মতো আর কি, সবাই সবার পণ্য ডিসপ্লে করে। সেখানে ইসরায়েলও অংশ নেয়, মানে ইসরায়েলের কোম্পানিগুলো অংশ নেয়। অ্যান্ড ক্যান ইউ থিঙ্ক, একমাত্র পার্টি ইসরায়েল যে ওখানে, সে যে গাজা এবং ওয়েস্ট ব্যাংক, এই যে গাজা এখন গণহত্যা চলছে, এই সমস্তটাই তো সে ফিল্ম করতেছে, সে তো এগুলো সব ভিডিও ধারণ করতেছে, এগুলো সব সে পরবর্তীতে এই ধরনের কোনো একটা ডিফেন্স মেলায় সে এটা প্রজেক্টরে দেখাবে যে আমার অস্ত্রগুলা, আমার ড্রোনগুলা এইভাবে এইভাবে কার্যকর হয়। এবং সারা পৃথিবী এটা মেনে নিচ্ছে। একমাত্র অস্ত্র উৎপাদক দেশ যারটা, অন্য কোনো কোম্পানি, ধরেন ফ্রান্সের একটা কোম্পানি, সে কিন্তু এরকম দেখাতে পারবে না যে লাইভ আমি গ্রাউন্ডে আমার অস্ত্র এত ইফেক্টিভ, এটা সে দেখাতে পারবে না। পৃথিবীর কারো এই সাহস নাই, শুধুমাত্র ইসরায়েল এটা দেখায়। তার মানে আপনি বুঝতে পারছেন যে এই ল্যাবরেটরি কথাটা শুধু রূপক না, আক্ষরিক অর্থে এটা ল্যাবরেটরি। এখানে যেভাবে মারা হবে, ওই যে ড্রোন দিয়ে, এখন যে ড্রোনটা আমি আজকে গ্রুপে দিছি, আমি জানি না যে আপনারা কারা কারা এটা খেয়াল করছেন, ল্যাভেন্ডার হচ্ছে একটা এআই সিস্টেম নতুন যেটা ডেভেলপ করছে ইসরায়েল। শুরুর দিকে, এই যুদ্ধের শুরুর দিকে গসপেল একটা ল্যাভেন্ডার একটা, গসপেল হচ্ছে ল্যাভেন্ডার হচ্ছে গসপেলের বাপ। তো এইবার যুদ্ধ, কারণ গাজায় তো আপনার 2006-এর পর থেকে টানা ইসরায়েল যুদ্ধ করতেই আছে, 2006-এ, 8-এ, 9-এ, 13-তে, 14-তে, 18-তে এখন করতেছে। এবং মৃত্যুর একটা রেট সবাই জানে যে এই ধরনের একটা ইনভেশন যখন 7-8 মাস চলে, মৃত্যুটা কতজন মানুষ মারা যায় তার একটা আন্দাজ এই গত 20 বছরে আমাদের হয়েছে, মানে সারা পৃথিবীর হয়েছে। এবার পুরো পৃথিবী হতবাক হয়ে গেছে, মাত্র 8 মাসে কি করে 40,000 মানুষ ইসরায়েল মারল। এইটার বিপরীত দিকে ইসরায়েলের কতজন মারা গেছে সৈন্য? ওই যে 7 অক্টোবরে হামলার বাদ দিলে ইসরায়েলের সৈন্য প্রপোর্শনালিটি কিন্তু খুব লো, মানে এত লো যেটা আলোচনা করার মতো না। ইরাক যুদ্ধের বিরুদ্ধে যে আমেরিকার জনগণ বার্স্ট আউট করছিল, তার একটা প্রধান কারণ কিন্তু ছিল আমেরিকার সৈনিকদের লাশ আমেরিকা ফেরত যাচ্ছিল। এবং এইটার কারণে হচ্ছে আমেরিকায় যুদ্ধবিরোধী সেন্টিমেন্ট ব্যাপক আকারে, আমেরিকা এমনি যুদ্ধবিরোধী সেন্টিমেন্ট আছে, তার চেয়ে বেশি হচ্ছে আপনার এই যুদ্ধবিরোধী সেন্টিমেন্ট গ্রো করছিল। ইসরায়েল দেখছে যে ইহুদি লাইফস তো ম্যাটার, মানে জায়নিজ জীবনের তো অনেক মূল্য আছে। এবং ওদের যে আপনার হানিবাল ডিরেক্টিভ নামে একটা আছে, আপনার একটা নীতি আছে। হানিবাল ডিরেক্টিভ হচ্ছে 2006 সালে যখন ওরা হিজবুল্লাহর সাথে যুদ্ধ করে, তখন ওদের এক সৈনিককে হিজবুল্লাহ কিডন্যাপ করছে। মানে হামাস এবং হিজবুল্লাহটা সবসময় করে, কারণ ওরা বুঝে গেছে যে ইসরায়েল এটা নিয়ে কিভাবে বিচলিত থাকবে। এখন যে ইসরায়েলের ভেতরে আন্দোলন হচ্ছে, কি নিয়ে আন্দোলন হচ্ছে? ফিলিস্তিনিদেরকে মাইরো না, এটা কিন্তু আন্দোলন না। আন্দোলন হচ্ছে আমাদের যে এখনো 150 জন লোক বন্দী আছে, ওগুলোকে ফেরত আনো। ফলে কয়েকদিন আগে যে গাজায় ইসরায়েল যে একেবারে ভিডিও সহ ইসরায়েলের সৈন্যরা যে ঢুকলো এবং লাইভ দেখালো এটা ইসরায়েল, এর কারণ কিন্তু এই যে আমাদের আর্মি চুপচাপ বসে নেই। তো ওই সময়ে গিলাদ শালিত নামে এক ইসরায়েলি সৈন্যকে এরকম কিডন্যাপ করে নিয়েছিল হিজবুল্লাহ, ঠিক আছে? তো এইটা নিয়ে ইসরায়েলের তোলপাড় হয়ে গেছে যে গিলাদ শালিতকে ফেরত দিতে হবে, এবং আইডিএফ এর অবস্থা খারাপ করে ফেলছে। আইডিএফ মানে ইসরায়েলের সমাজের মধ্যে আইডিএফকে চেপে ধরছেন, আইডিএফ পড়ছে বিপদে। তারপর ওরা হানিবাল ডিরেক্টিভ নামে একটা নীতিমালা ঠিক করলো, যেটা মানে হচ্ছে যে যদি আমার যদি একজন সৈন্যকে বাঁচাতে গিয়ে যদি শত শত গ্রাম নিশ্চিহ্ন করে দিতে হয়, সেটা করে দিতে হবে, তারপর একজন সৈন্যকে ওদের হাতে দেওয়া যাবে না। তেরো 2006-এ। কিন্তু এখন ইসরায়েল সেই 2006-এর ওই প্যারাডাইমেও নাই। এখন সে যেখানে আছে সেটা হচ্ছে এআই গিয়ে আপনাকে মেরে আসবে, মানে গ্রাউন্ড ইনভেশন করতে হবে না, ইসরায়েলি সৈন্যকে ঢুকতে হবে না। এরকম জোনাকি পোকার মতো ছোট একটা জিনিস গিয়ে ঢুকবে ক্যাম্পের মধ্যে, এবং তার কাছে ওই যে ফেস রিকগনিশনের কথা বললো, স্ক্যান করতে পারে। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, পুলিশ আপনাকে ডাকবে যে এই সাগরের দিকে আসো, তা আপনি অবাক হবেন যে আরে আমার নাম সহ জানি কিভাবে, কারণ ওই যে প্রোফাইল করা হচ্ছে প্রত্যেকের। ওখানে তো আপনারা জানেন যে পশ্চিম তীরে শত 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 চেক পয়েন্ট, এবং এই চেক পয়েন্ট পার হয়ে আপনাকে ঢুকতে হয়।
মানে আপনি ফিলিস্তিনের এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন, মোহাম্মদপুর থেকে লালমাটিয়া যাবেন, মাঝখানে ইসরায়েল পার হয়ে যেতে, ইসরায়েলের চেকপয়েন্ট পার হয়ে যেতে হবে, এবং তখন হচ্ছে আপনাকে এই যে জেরা থেকে শুরু করে আইডি কার্ড দেখানো এবং ফেস রিকগনিশন। আপনি যাচ্ছেন, আপনাকে সাসপেক্ট মনে করতেছে, আপনার নাম, সে তার আপনার সাসপেক্ট মনে হলে আমাদের বাসে কি হয়, যখন পুলিশ আপনাকে রেড দেয় তখন বলে যে আপনি একটু নামেন, মানে এটা সে একটা র্যান্ডম পিক করছে। ওখানে কিন্তু ওটা র্যান্ডম পিক না, ওখানে হচ্ছে সে আপনার নাম ধরে বলবে যে আপনি আসেন। তো ওরা অবাক হয় যে আমার নাম জানে কীভাবে, কারণ ওই যে ফেস রিকগনিশন, সে শত শত মাইল দূরের থেকে হচ্ছে এই ফেসগুলো এআই দিয়ে সে শনাক্ত করে এদের ব্যাপারে প্রোফাইল রাখে। যখনই সে আসতে থাকে তখন উপর ওই যে কন্ট্রোল রুম থেকে বলে যে অমুকে আসতেছে, ওকে ঠেকাও, ওকে ওকে ধরো। সো এটা হচ্ছে এখন এই যে ল্যাভেন্ডার যে প্রযুক্তিটা এইবার সে ব্যবহার করতেছে, এইটা হচ্ছে আপনার, ওরা বলছে যে অ্যাকিউরেসি ইম্পর্টেন্ট না, অ্যাকিউরেসি ইম্পর্টেন্ট না, কত দ্রুত এবং কত কম ক্ষয়ক্ষতিতে আমরা হামাসকে, হামাস বলতে কিন্তু আপনারা এটা মনে রাখবেন যে হামাস মানে পুরো গাজাই ওর কাছে হামাস। কারণ 2006 সালের ওই হানিবাল ডিরেক্টিভের পাশাপাশি সে হিজবুল্লাহর সাথে, হিজবুল্লাহ তো তাকে খুব শক্ত জবাব দিয়েছে, হিজবুল্লাহ কিন্তু হামাসের তুলনায় একটু শক্ত প্রতিপক্ষ। তখন সে একটা ডক্ট্রিন করে যে নামটা হচ্ছে দাহিয়া ডক্ট্রিন। দাহিয়া হলো একটা লেবাননের, দক্ষিণ লেবাননের একটা গ্রামের মতো আর কি, যেটা হচ্ছে হিজবুল্লাহ অধ্যুষিত। তো ওই পুরা গ্রামকে ধরেন, যুদ্ধে কি হয়, যুদ্ধে আপনাকে সবসময় আলাদা করতে হয় কারা সিভিলিয়ান, কারা আমার হচ্ছে টার্গেট। তো ফলে আপনাকে দেখাইতে হয় যে আমি আসলে ভাই আমার মিলিটারি টার্গেটের মধ্যে অ্যাটাক করছি, আমি কোনো সিভিলিয়ান মারি নাই। কিছু মানা যাবে, সেটা হলো কোলাটারাল ড্যামেজ, এটা আন্তর্জাতিক আইন আপনাকে, মানে কোলাটারাল ড্যামেজ ইজ ওকে, যদি আপনি প্রুফ করতে পারেন যে এই রুমে যদি কোনো একজন শত্রু থাকে আমেরিকার, তাকে মারার জন্য যদি এই রুমে বাকি সবাইকে মারে, তাহলে এটা কিন্তু কোলাটারাল, বাকি সবগুলো মৃত্যু হচ্ছে কোলাটারাল ড্যামেজ। এটা দুঃখজনক, কিন্তু কিছু করার নাই। এইটা হচ্ছে, কিন্তু ইসরায়েল কিন্তু এটাকে অন্য জায়গায় নিয়ে গেছে, অন্য জায়গায় নিয়ে গেছে, মানে হচ্ছে এই, কারণ আমেরিকার লজিকটা হচ্ছে আস ভার্সাস দ্যাম, আমরা আর আমাদের শত্রুরা, আমরা আর সন্ত্রাসী, আমাদের শত্রুরা মানেই সন্ত্রাসী। আর ইসরায়েল হচ্ছে আস ভার্সাস দ্যাম না, আস নট দ্যাম, আমরা থাকবো ওরা থাকবে না। সো টোটাল অ্যানাইহিলেশন এবং জেনোসাইড হচ্ছে এটার মধ্যে একেবারে মানে ব্যাপকভাবে হয়ে আছে, এবং এইটার নাম হলো দাহিয়া ডক্ট্রিন, যেটা 2006 সালে ওরা ডেভেলপ করছে। দাহিয়া ডক্ট্রিন মানে পুরো অঞ্চলটাই একটা বৈরী অঞ্চল, হোস্টাইল টেরিটরি। সো যেটা হোস্টাইল টেরিটরি, এখানে কে সিভিলিয়ান আর কে আপনার মিলিটারি, এগুলো দেখার সময় নেই। তার কারণ হচ্ছে ইসরায়েলের আদালত এরকম 2006 সাথে রায় দিছে, যে বলছে কে টার্গেট, এটা সংজ্ঞা দিছে, খুবই মানে ইন্টারেস্টিং সংজ্ঞা, মানে ইন্টারেস্টিং মানে ভয়াবহ সংজ্ঞা, যে পৃথিবীর সমস্ত সরকার এগুলো একসময় ব্যবহার করবে আমার আপনার বিরুদ্ধে। সে দেখবে যে এই সংজ্ঞা তো মজা, এই সংজ্ঞাতে তো সবাইকে ধরা যায়। সে সংজ্ঞায় আগে সংজ্ঞা ছিল যে কে সাসপেক্ট বা কে টার্গেট, যে একটা, আরে নাইব ভাই কি অবস্থা, আসেন, আমাদের বিখ্যাত নাইব ভাই আসছে কুড়িগ্রাম থেকে, সামনে আসেন। যাই হোক, তো হ্যাঁ, তাহলে আপনার করি যে কে টার্গেট, যে আপনার সাথে এই মুহূর্তে একটা কোনো কনফ্রন্টেশনে আছে, সে হলো আপনার প্রতিপক্ষ, সে হচ্ছে আপনার শত্রু। এইটা ছিল, এটা হলো ট্রেডিশনাল ওয়ারফেয়ারের মানে লজিক আর কি। ইসরায়েল এটাকে পাল্টে দিছে, সে বলছে কে টার্গেট, টার্গেট হচ্ছে যে কোনো এক সময় আপনার বিরুদ্ধে কোনো একভাবে অ্যাক্টিভ ছিল, সেই টার্গেট। তো তাকে প্রশ্ন করা হয়েছে যে আচ্ছা ধরেন 2006 সালে আমার সাথে যুদ্ধে ছিল, এখন আর সে যুদ্ধ তো ছেড়ে দিয়েছে, স্বাভাবিক জীবনে গেছে, এখন 2020 সাল, এখনও কি সে আপনার টার্গেট? বলছে অবশ্যই সে এখন আপনার টার্গেট, কারণ সে একসময় এটা করছে। আর আরও প্রশ্ন আসছে যে আচ্ছা 2020 এখন না, সে আমরা বুঝলাম যে সে আমার সাথে এনগেজ হইতে পারে, কিন্তু 2027 সালে সে আমার সাথে যুদ্ধ করবে, ধরেন আজকে আমি তাকে কি বুঝে মারবো? এই প্রশ্নগুলো উঠছে আদালতের মধ্যে। সে তো আমার সাথে 2027 সালে এনগেজ হবে, কথার কথা, আজকে আমি তাকে কেন মারবো? সে বলছে আপনি তাকে মারবেন কারণ সে তো এখন ন্যাপ নিচ্ছে। আমরা মোবাইল চার্জ দিই না, মোবাইল চার্জ দিই কেন? আপনি ফিউচারে ব্যবহার করবেন এই জন্য। তো সুতরাং সে তো ফিউচারে আপনার সাথে যুদ্ধ করবে, এখনই তাকে মারতে হবে। এবং শুধু তাকে মারতে হবে না, তাকে সে ওই যোদ্ধা, সে সোশ্যালি রিপ্রোডিউস হচ্ছে তার ফ্যামিলির দ্বারা, তার বউ তাকে রান্নাবান্না করে খাওয়াচ্ছে, তার বউ তাকে আদর্শ আগ দিতেছে, সুতরাং তার বউ কমপ্লিসিট, তার বউকেও মারতে হবে এবং তার বাচ্চা কাচ্চাকেও মারতে হবে। ধরেন ওই যে হামাসের যে নেতা ইয়াসির, কি ওনার নাম হলো শেখ ইয়াসিন, একটা পক্ষঘাতগ্রস্ত লোক, কিন্তু মানে হুইল চেয়ারে মুভ করতো, ফজরের নামাজ পড়ে বের হয়েছে, তাকে টার্গেট করে তাকে মারছে, তার সাথে যারা ছিল সবাইকে মেরে ফেলছে। এরকম টার্গেট অ্যাসাসিনেশন কিন্তু ইসরায়েল বহুদিন ধরে করতেছে। ঘাসান কানাফানিকে টার্গেট অ্যাসাসিনেশন করে মারছে সেই কবে। তো এই ইসরায়েল হচ্ছে এই জন্য আমাদের জন্য ইম্পর্টেন্ট যে সে হলো সারা পৃথিবীর জন্য এরকম একটা গভর্নেন্স মডেল হিসেবে কাজ করতেছে, যেটা আমরা গত আলোচনায় বলছি যে প্যালেস্টাইন কি, প্যালেস্টাইন হচ্ছে অল দ্যাট ইজ ইমানসিপেটরি, আর ইসরায়েল হচ্ছে অল দ্যাট ইজ এক্সট্রিম, মানে এক্সট্রিমের একটা চিহ্ন হিসেবে আপনি তাকে পড়তে পারেন, ঠিক আছে? ফলে ইসরায়েল এই জন্য আমরা দেখি যে এটা তো আমাদের, আপনি গণতান্ত্রিক মুভমেন্ট করবেন, আপনার দেশে ভোট নাই, আপনার ফেস শনাক্ত করবে তো ওই প্রযুক্তি দিয়ে,
এই কয়েকদিন আগে ইসরায়েলের এক হেলিকপ্টার নাকি যেটা বাংলাদেশে ল্যান্ড করছিল, খুবই রহস্যজনক, কেন করছে আমরা কিছু জানি না। সো এই ইকুইপমেন্টস দিয়ে সে সারা পৃথিবীতে একদিকে সে যেমন সে ইসরায়েলের ইয়েটা হচ্ছে আপনার যে আমি যদি এই ধরনের একটা রাষ্ট্র হয়ে থাকি তাহলে বাকি পৃথিবী কেন গণতান্ত্রিক হবে, ওকেও আমার মতো হইতে হবে, এক। আর দুই হচ্ছে তার ওই যে সম্পর্ক উন্নয়ন এবং নর্মালাইজেশন, এটাও হচ্ছে সে এর মধ্য দিয়ে করে। তো হোমল্যান্ড এখন যে সরকারগুলো যে কাজটা করতেছে ইসরায়েলের কাছ থেকে যে লজিকটা নিয়েছে, বিফোর এই 9/11 এই 2001 সালে যে 9/11টা ঘটলো, এটার আগে হোমল্যান্ড সিকিউরিটি বলতে কোনো কনসেপ্ট ছিল না পৃথিবীতে। সিকিউরিটি ছিল বর্ডার সিকিউরিটি। আপনি একটা শত্রু, আপনি রাষ্ট্র মানেই আপনার সম্ভাব্য শত্রু আছে পাশের ইয়েতে, সুতরাং আপনাকে বর্ডার সিকিউরিটি মেনটেন করতে হবে, এটা ছিল লজিক। এখন কিন্তু হোমল্যান্ড সিকিউরিটি মানে অভ্যন্তরীণ নিরাপত্তার কনসেপ্ট, এবং ইসরায়েলকে এই হোমল্যান্ড নিরাপত্তার হার্ভার্ড বলা হয়, মানে এটা নিউক্লিয়াস এই হোমল্যান্ড সিকিউরিটি কনসেপ্টের। হোমল্যান্ড সিকিউরিটি কি? হোমল্যান্ড সিকিউরিটিতে কে প্রতিপক্ষ, কে শত্রু, ওই অন্য দেশ না, কিন্তু নিজ দেশের সরকারের কাছে ওই দেশের জনগণ হচ্ছে সম্ভাব্য আপনার শত্রু। সুতরাং তাকে সার্ভেইলেন্স করা, তাকে সবসময় আপনার নজরদারিতে রাখা। এই যে এখন পেগাসাস মডেল আসছে, পেগাসাস মডেল তো আপনার ফোনে অ্যাক্সেস নিয়ে নিতেছে, মানে সবার ফোনের মধ্যে অ্যাক্সেস চাইলে নিয়ে নিতে পারবে। এই পেগাসাস ইয়ে দিয়ে দেখা গেল যে আমেরিকা তার সমস্ত এমনকি মিত্র রাষ্ট্রের লোকজনের পেছনেও এই নজরদারি ইকুইপমেন্ট ব্যবহার করতেছে। তো ইসরায়েল এইভাবে হচ্ছে সারা পৃথিবীকে একটা আপনার মানে একটা যদি আমরা বলি যে আমরা তো ধরেন একটা কলোনিয়াল ওয়ার্ল্ড অর্ডারের মধ্যে আমরা বলি যে আমরা আছি, আমেরিকার নেতৃত্বাধীন যে ওয়ার্ল্ড অর্ডার এটা একটা কলোনিয়াল ওয়ার্ল্ড অর্ডার, মেক নো মিস্টেক। এটাকে কি বলে যে কি লিবারালিজম হাবিজাবি এসব দিয়ে বুঝে না, এটা যে কলোনিয়াল ওয়ার্ল্ড অর্ডার। এবং এখানে আমেরিকা মনে করে সে হবে একমাত্র গ্লোবাল সভরেন। যে আমরা এটা ওই যখন আন্তর্জাতিক আইন নিয়ে আলাপ করছি সে আলাপে আমরা বলছিলাম কিন্তু যে স্টেটের মধ্যে আমরা বুঝতে পারি যে স্টেটে কে হলো সভরেন, কিন্তু গ্লোবাল যে সমাজ সেখানে সভরেন কে। তো আমেরিকা মনে করে যেহেতু কোনো সভরেন নেই আমরা হলাম সভরেন, মানে আমেরিকা হচ্ছে ডিফেক্টো গ্লোবাল সভরেন। এই গ্লোবাল সভরেনের নেতৃত্বে যে পৃথিবী, আমরা তো মনে করি যে এই পৃথিবীটার ওয়ার্ল্ড অর্ডারটা আরও গণতান্ত্রিক হওয়া দরকার। সেই গণতান্ত্রিক হওয়ার ক্ষেত্রে ইসরায়েল একটা ম্যাসিভ বাধা আর কি, ঠিক আছে। এই জন্য মানে আমরা যখন আমাদের সরকারের বিরুদ্ধে কোনো স্টেপস নিই, মানে গণতান্ত্রিক পদ্ধতিতে যখন আমরা সক্রিয় হই, তখন আসলে টু সাম এক্সটেন্ট এটা ইসরায়েলকে কোণঠাসা করা হয়। এই জন্য আমাদের সক্রিয়তাটা এত দরকার যে ইসরায়েল থাকলে মিডল ইস্টে সে যে নতুন মিডল ইস্টের ম্যাপ সে হাজির করছে, সেখানে একেবারে ওর ম্যাপেই বলতেছে সে ইরাক, লিবিয়া, লেবানন, সিরিয়া, জর্ডান, এমনকি মিশরের একটা অংশকে সে বলে যে তার গ্রেটার ইসরায়েলের অংশ। এটা সে জাতিসংঘে দেখাইছে এটা এই ম্যাপ। আর আদারওয়াইজ পুরা মধ্যপ্রাচ্যে ইয়ে যেটা করতে চায়, যেমন আপনার হার্জেলের কথা মনে আছে না, যে হার্জেলের কথা আমরা আলোচনা করছি, যে স্বপ্নদ্রষ্টা আর কি, এবং কি প্রফেটিক লোকটা খেয়াল করে দেখেন, সে 1897 সালে বলছে যে 1897 সালে ওই যে ব্যাসেলে যে কনফারেন্সটা হয়েছে যেখানে আসলে ইহুদি রাষ্ট্রটা অনুমোদন পাইলো, সেখানে সে বলছে যে ব্যাসেলে আমি ইহুদি রাষ্ট্রের গোড়াপত্তন করছি। আজকে এই কথাটা আমি যদি বলি সবাই আমাকে নিয়ে হাসবে, কিন্তু 50 বছরের মধ্যে আপনারা টের পাবেন একদম এইভাবে কথাটা বলা। এটা আমি আমার বইয়ের মধ্যে ব্যবহার করছি, যে সে বলছে 50 বছর পর আপনারা টের পাবেন। তো 1897 সালে পরে ইসরায়েল হয়েছে কত সালে? 48 সালে, 51 বছরের মাথায়। ইজ এ ভেরি প্রফিটিক। এই লোক কি বলছে ইসরায়েলকে, সে কি বলতেছে আমরা এখানে আলাপ করছি কিন্তু এটা নিয়ে, যে ইসরায়েল একটা আমেরিকার এই যে গ্লোবাল হেজেমন আমেরিকার তো কিছু স্টেশন লাগবে, পুলিশ স্টেশনের মতো। ইসরায়েল কিন্তু একটা পুলিশ স্টেশন মিডল ইস্টে, ভারত এখানে তার আরেকটা পুলিশ স্টেশন, ঠিক আছে। এইটা তো হার্জেলের প্রকল্পের মধ্যেই ছিল। হার্জেল বলছে যে আমরা ইউরোপিয়ান আউটপোস্ট হতে যাচ্ছি মিডল ইস্টে, মানে সভ্যতা এবং অসভ্যতা, যারা আমরা এশিয়ান আমরা তো অসভ্য, আর ইউরোপ সাদা যারা তারা তো সভ্য দুনিয়ার হয়ে অসভ্য দুনিয়ার বিরুদ্ধে আমরা একটা দেয়াল হয়ে থাকব। এইটা হচ্ছে একদম তার এই ল্যাঙ্গুয়েজ, আমরা হচ্ছে ইউরোপিয়ান আউটপোস্ট হয়ে মিডল ইস্টে থাকবো। আচ্ছা, এই আরেকজনের নিয়ে আমরা আলাপ করছি, তার নাম হচ্ছে ভ্লাদিমির জ্যাবোটিনস্কি। সেও মানে ইসরায়েলের শুরু মানে রাষ্ট্র হওয়ার আগে যে 2-3 জন গুরুত্বপূর্ণ, তার মধ্যে একজন হচ্ছে হার্জেল, মানে সে তো স্বপ্নদ্রষ্টা। তারপর হচ্ছে এই যে এখন যে রিভিশনিস্ট যে ধারাটা, নেতানিয়াহু, শ্যারন, মানে ইসরায়েলের ডানপন্থী যে ধারা, এই ধারার তাত্ত্বিক গুরু হচ্ছে ভ্লাদিমির জ্যাবোটিনস্কি, রাশিয়ান লোক আর কি, রাশিয়ান ইহুদি। তো এই ভ্লাদিমির জ্যাবোটিনস্কির একটা প্রবন্ধ আছে দ্য ওয়াল নামে, ছোট্ট একটা প্রবন্ধ, আপনারা পড়েন সবাই, ইন্টারনেটে পাওয়া যায়, 4-5 পাতার একটা প্রবন্ধ। সেখানে সে যা বলছে ইসরায়েল সেটাই একেবারে হুবহু আজকে ইমপ্লিমেন্ট করতেছে। সে বলছে যে আপনার এক গেল হার্জেলের ইউরোপিয়ান আউটপোস্টের ধারণা, যে আমরা আউটপোস্ট হয়ে থাকবো। তো আউটপোস্ট মানেই তো আপনাকে চৌকি করতে হবে, ওয়াচ টাওয়ার করতে হবে, সেগুলো হয়েছে। আর জ্যাবোটিনস্কির মডেলটা ছিল হচ্ছে যে আমাদের দেয়াল করতে হবে। বলছে যে কোনো রকম
এই যে আমাদের ওদের মধ্যে তর্ক ছিল জায়নবাদী বামপন্থী ধারা ডানপন্থী ধারার মধ্যে, তো বামপন্থী ধারাকে অ্যাটাক করে বলছে কোনো রকম ইয়ে করেন না, মানে এই 2 নাম্বারই করেন না বা নরম সুরে কথা বলেন না, যেটা সত্যি আমরা করতে যাচ্ছি ওইটা বলেন। আমাদের সাথে সে বলতেছে যে আমাদের সাথে আমাদের যারা ভেজিটেরিয়ান তাদের পার্থক্য কি, যে আমরা চাই আমাদের বেয়োনেট দিয়ে ইসরায়েল রাষ্ট্রটা প্রতিষ্ঠা করব, আর আমাদের বামপন্থী ভাইয়েরা মানে জায়নবাদী বামপন্থীরা এটা ব্রিটেনের অস্ত্র দিয়ে করতে যায়। পার্থক্য শুধু এতটুকুই। কিন্তু ওয়াল দাঁড় করানো এবং যে স্থানীয় জনগোষ্ঠীকে, সে বলছে আমরা তো কলোনিয়ালিজম করতে যাচ্ছি, অন্য কিছু করতে যাচ্ছি না, আপনারা এটা বন্ডামি করেন কেন, যেটা সত্যি সেটা স্বীকার করেন, মানে হ্যাভ সাম গার্ডস। এটা সে বামপন্থীদের সাথে তর্ক করতেছে, মানে যে ডেভিড বেনগুরিয়ান আর হাইম ওয়াইজম্যান এদের সাথে তার তর্ক হচ্ছে যে আমরা কলোনিয়ালিজম করতে যাচ্ছি এবং পৃথিবীর কোনো কলোনিয়ালিজম স্থানীয় জনগোষ্ঠী তার ওই কলোনাইজারদেরকে পুষ্পমাল্য দিয়ে বরণ করে নাই, সুতরাং আমাদেরকে ওদেরকে ম্যাসিভ আকারে পিটিয়ে বের করে দিতে হবে, এর কোনো বিকল্প নাই, এবং ওয়াল এমন লৌহ প্রাচীর গড়ে তুলতে হবে যেটা ওরা ভেদ করতে পারবে না। ঠিক আছে, তো এই জিনিসটাকে এখনকার অনেক গবেষক বলতেছেন এই যে আউটপোস্টের ধারণা আর এই যে ওয়ালের ধারণা, আর ডেভিড বেনগুরিয়ান তো প্রথম প্রধানমন্ত্রী, উনি 52 সালে বললেন যে আমরা কিন্তু একটা পারপেচুয়াল ওয়ারের মধ্যে আছি, শত্রু পরিবেষ্টিত হয়ে আছি, সুতরাং আমাদের জন্য কখনোই এরকম ধারণা করার কোনো কারণ নাই যে আমরা একটা ইভেন্ট আকারে যুদ্ধ করতেছি। আমাদের টিকে থাকা মানে হচ্ছে আমাদের কন্টিনিউয়াসলি যুদ্ধে থাকতে হবে, সুতরাং আমাদের জন্য সিকিউরিটি একটা ফান্ডামেন্টাল ইস্যু। তো অনেক গবেষক আজকাল যারা ফিলিস্তিন ইসরায়েল নিয়ে কাজ করে তারা বলছে এটার নাম দিছে সিকিউরিটি থিওলজি, মানে নিরাপত্তা একটা ধর্মতাত্ত্বিক প্রকল্প। ওখানে আপনি এই যে আমি যে উদাহরণগুলো দিলাম খেয়াল করেন যে হার্জেল, জেবোটিনস্কি, তারপরে এই যে বেনগুরিয়ান, সারা পৃথিবী এই সিকিউরিটি স্টেট, আমরা অনেকে আমাদের মধ্যে আমরাও বলি যে পৃথিবী 9/11-এর পরে ওয়েলফেয়ার স্টেট থেকে ওয়ারফেয়ার স্টেটে আসছে, এটা আমরা বলি যে এটা হচ্ছে 2001 সালের পরে, কিন্তু ইসরায়েল কিন্তু জন্ম থেকে এটা করে যাচ্ছে। সে বলে যে এটা আমরা পায়োনিয়ার, সিকিউরিটি আমাদের জন্য নতুন কিছু না, আমরা বহুভাগ এখন সিকিউরিটি প্রযুক্তি আরও, এখন এআই চলে আসছে, আগে ছিল হানিবাল ডিরেক্টিভ, এখন এআই চলে আসছে, কিন্তু সিকিউরিটি তো আমাদের শুরু থেকেই ছিল, সিকিউরিটি ব্যাপারে তো আমাদের কোনো ইয়ে নাই। তো এইটা হচ্ছে আপনার ইসরায়েল, এবং সে হচ্ছে আপনার মানে অনেকে বলে আর কি যে আমরা যখন টাঙ্গাইলে বাবুটি করলাম তখন অনেকে প্রশ্ন করছে, মানে আন্তরিকতা থেকে প্রশ্ন করছে, জানার জন্য প্রশ্ন করছে যে তো এত যুদ্ধ করে, এত একটা ঝঞ্ঝা বিক্ষুব্ধ একটা দেশ, এই দেশ এত অর্থনৈতিকভাবে প্রসপার করতেছে কিভাবে? এটা তো আসলে একটা প্রশ্ন যে সে অর্থনৈতিকভাবে প্রসপার করে কিভাবে যদি এত যুদ্ধের মধ্যে থাকে। তো নাওমি ক্লেনের উত্তর দিচ্ছে, নাওমি ক্লেন বলছে যে যুদ্ধ সত্ত্বেও ইসরায়েল অর্থনৈতিক উন্নতি করছে, প্রগ্রেস করতেছে, ব্যাপারটা তা না। ব্যাপারটা হচ্ছে যুদ্ধের কারণে ইসরায়েলের যে অর্থনৈতিক উন্নতি, এটা হচ্ছে ইসরায়েল সবসময় যুদ্ধ করে এই কারণে। তার কারণ হচ্ছে তার ডিফেন্স টেকনোলজি, এই যে সারা পৃথিবীতে যত যুদ্ধ থাকবে তত তার ডিফেন্স টেকনোলজি বিক্রি হতে থাকবে, সারা পৃথিবীকে সেগুলো বিক্রি করবে, তার সে নিজে এগুলো আমেরিকার কাছ থেকে কিনবে, এবং আমেরিকার সাথে তার এখানে একটা খুব দারুণ সম্পর্ক আছে। আমেরিকা তাকে প্রতি বছর $3.8 বিলিয়ন দিবে, এবং সেই ডলার দিবে আসলে টাকায় না, ভাউচারে, এবং সেই ভাউচারটা আবার ভাঙাইতে হবে আমেরিকায়, মানে ইসরায়েলের কোম্পানিগুলো এগুলো আমেরিকায় ভাঙাবে, সেই আমেরিকার কোম্পানির সাথে ইসরায়েলের কোম্পানির পার্টনারশিপ আছে, সুতরাং ভাউচার ভাঙাইলে যে আমেরিকান কোম্পানি যখন লাভবান হবে তখন ইসরায়েলি কোম্পানি অটোমেটিক লাভবান হবে। ঠিক আছে, এবং তারপর হচ্ছে আপনার সে ওই যে অস্ত্রগুলো কিনছে সেগুলো আবার সে পৃথিবীর কাছে বিক্রি করবে। এটা সুপার মডেল আর কি, একটা ডেস্টিনির মতো একটা সাইকেল আমেরিকা এবং ইসরায়েল আবিষ্কার করছে আর কি। তো এই রকম ইসরায়েল যদি এভাবে থাকে সেটা তো সারা পৃথিবীর কেউ আপনার শান্তিতে থাকবেন। এবং এখানে আমি বলি যে এটুকু বলে আমার অংশ শেষ করি, আমাদের গুরু পিয়াস ভাই আছে, উনি সিকিউরিটি মানে সার্ভেইলেন্সটাকে আরও বৃহৎ প্রেক্ষাপটে আলোচনা করবেন, উনি এটার এক্সপার্ট লোক। আমি শুধু এটুকু বলি যে মিডল ইস্টের কান্ট্রিগুলা এরা মানে যে ক্ষতি করছে প্যালেস্টাইনের মানে পিপলের, এটার কোনো নো মার্সি। আমরা শুধু আমেরিকার কথা বলি, আমরা জার্মানির কথা বলি, আমরা ব্রিটেনের কথা বলি, বলতেও হবে, কারণ এরা একটা বড় আকারে কমপ্লিসিট ইসরায়েলের সাথে। কিন্তু এই সৌদি আরব, এই মিশর এবং জর্ডান যখন ইরান বোমা ফেললো, ও আজারবাইজানের কথা বললেন না, আজারবাইজান তো ওই যে ইরানের বর্ডারে, এবং বলা হয় যে আজারবাইজান হচ্ছে মিডল ইস্টের কান্ট্রিগুলোর মধ্যে যে সবচেয়ে বেশি ইসরায়েলের অস্ত্র কেনে এবং নজরদারি প্রযুক্তি কেনে। এই যে বর্ডারের যে বর্ডার টেকনোলজি কিন্তু একটা বড়। আমাদের এখানে যখন বিএসএফ আমাদেরকে মারে তখন কিন্তু এটা সে তার দিক থেকে সে যেটা বলে কি, আপনাকে কি বলে যে আমরা বুঝতে পারি নাই যে এটা সন্ত্রাসী না কি। কিন্তু আপনি মনে রাখবেন যে এটা একটাও তার মানে জাস্ট ক্যাজুয়ালি কিলিং না, তার কাছে ইসরায়েলি এমন প্রযুক্তি আছে বিএসএফ এর কাছে, আপনি যদি 50 মাইলের মধ্যে থাকেন বর্ডারের, সে আপনাকে ডিটেক্ট করে ফেলবে। ঠিক আছে, সুতরাং সে যখন কিল করতেছে আপনাকে বুঝতে হবে সেটা তার টার্গেটেড কিল, এভরি কিলিং হলো টার্গেটেড কিলিং, ইন্টেনশনাল কিলিং। এবং
ইন্ডিয়া ও যেটা বললো যে পাকিস্তানের বর্ডারে, বাংলাদেশের বর্ডারে, নেপালের সাথে ইন্ডিয়ার কোনো বর্ডার নাই, আমাদেরকে 3 দিক থেকে ঘেরাও করে রাখছে। নেপাল থেকেই সবচেয়ে বেশি ঢোকে, ওই যে মাওবাদীরা যে অস্ত্র পায় ইন্ডিয়ায়, এটা সবচেয়ে বেশি ঢোকে নেপাল থেকে। আর বাংলাদেশকে হচ্ছে আপনার মানে ফেলানি বানায় রাখে, এবং এটার সাথে কিন্তু ইসরায়েলি পুরাটাই হচ্ছে যে ডিফেন্স টেকনোলজি, পুরাটাই ইসরায়েলি সারা পৃথিবীতে, মেক্সিকোর বর্ডারে, তারপরে এই যে ভারত এখানে সমস্ত জায়গায় সে এগুলো করে রাখছে। এবং এইটাই হচ্ছে সবচেয়ে বড় আমাদের জন্য বিপদের, যে ইসরায়েল যদি এবং ইন্ডিয়ার কারখানা আছে, ইন্ডিয়ায় ইসরায়েলের কারখানা আছে। এই আল জাজিরা সেদিন একটা রিপোর্ট দেখাইলো, যে সেই রিপোর্টে বলা হচ্ছে যে গাজায় যে বোমা পড়ে আছে, বোমার যে একটা অংশ পড়ে আছে, সেখানে লেখা মেড ইন ইন্ডিয়া। হ্যাঁ, এবং আদানি সাহেব, যে আদানির কাছ থেকে আমরা বিদ্যুৎ কিনি, সেই আদানি হাইফা পোর্ট, ওদের সবচেয়ে বড় পোর্ট ইসরায়েলের, সেই পোর্টের 70% উনি কিনে রাখছে। তো বুঝতে পারছেন ইসরায়েল এবং ইন্ডিয়ার সম্পর্ক কোন লেভেলের, এবং একটা কিভাবে কার্বন কপি। এটা আমরা যতটুকু কল্পনা করতে পারি তার চেয়ে অনেক বেশি। আমরা হিন্দুত্ববাদের আলোচনা এটা আরও ডিটেইল আলোচনা করব, কারণ আমাদেরকে অনেকে প্রশ্ন করছে যে আপনারা হিন্দুত্ববাদ নিয়ে এত ভাবতেছেন কেন, হিন্দুত্ববাদ কি আপনার দেশে? তো হিন্দুত্ববাদ কিভাবে আমাদের দেশে, এটা আমরা হিন্দুত্ববাদের আলোচনায় আমরা চ্যালেঞ্জটা নিয়েছি। প্রশ্নটা খুব ভালো, এটা আমাদেরকে আমরা ওই আলাপ করবো। এখন আমি আর এটাতে বিস্তারিত করতেছি না। মানে আমি আপনাদেরকে ধরাই দিলাম যে ল্যাবরেটরিটা কিন্তু শুধু প্যালেস্টাইন ল্যাবরেটরি না, প্যালেস্টাইন একটা ল্যাবরেটরি বটেই, ইসরায়েল একটা ল্যাবরেটরি, একটা গভর্নেন্স মডেল, যে এই পৃথিবীটাকে, সামনের পৃথিবী এরকম হইতে হবে। তো সুতরাং সামনের পৃথিবীতে গণতান্ত্রিক সংগ্রাম যত বাড়বে সারা পৃথিবীতে, তত বেশি আপনার ইসরায়েলকে ফেস করতে হবে। ইসরায়েল একটা মানে আপনার ইয়ের হয়ে আছে আর কি, এটা একটা বিস্ফোরণের মতো হয়ে আছে, যে বিস্ফোরণকে মানে থাকতে দেয়ার ইজ নো ডেমোক্রেটিক ইসরায়েল। যারা বলে যে ইসরায়েল ইজ দি অনলি ডেমোক্রেসি ইন মিডল ইস্ট, তাদেরকে বলবেন যে ইসরায়েল ইজ দি অনলি অ্যাপার্থেড ইন মিডল ইস্ট। হ্যাঁ, কিসের ডেমোক্রেসি এটা? অ্যাপার্থেড একটা স্টেট, এবং সে একমাত্র অ্যাপার্থেড পৃথিবীতে। এবং সে অ্যাপার্থেডের লজিক দিচ্ছে সারা, যে ট্রাম্প ক্ষমতায় আসার পরে দেখেন মেক্সিকোর থেকে আসা যে বাচ্চাদেরকে সে যেভাবে জেলখানায় বন্দি করছে, এগুলো কিন্তু সব এই ইসরায়েলের কাছ থেকে সে শিখছে। কারণ ইসরায়েল সেই যে আপনার যখন মরক্কো থেকে ইহুদিদেরকে এখানে আনতেছে, ইহুদিদের তো টান পড়ছিল, সব ইহুদি ইউরোপ থেকে পায় নাই, তখন সে মরক্কো থেকে জাহাজে করে যে ইহুদি পরিবারগুলো আসছিল, সেখান থেকে ইসরায়েলে থাকতেই তারা আসছে ইসরায়েলের আমন্ত্রণে, সেই পরিবারগুলোর কাছ থেকে 1000 ইহুদি বাচ্চাকে কিডন্যাপ করছে। দ্যাট ইজ ইসরায়েল। সে করছে তার জন্মের সাথে সাথে। এবং কেন করছে? কারণ হচ্ছে যে সে তো আসলে একটা ভয়ানক বিপদে পড়ছে। বিপদটা সংক্ষেপে বলে আমি আমার বক্তব্য শেষ করি, যে বিপদটা হচ্ছে, এই প্রকল্পটা হচ্ছে সাদা ইহুদিদের নিয়ে প্রকল্প। ইসরায়েল সাদা ইহুদিদের নিয়ে প্রকল্প, মানে শুরুর থেকেই। আরবে যে ইহুদি আছে এবং এরা যে ইহুদি, এরা ইসরায়েল মানে সাদা ইহুদিরা কোনোদিন মনে করেনি। কিন্তু আপনারা জানেন যে ইরাকে ইহুদিরা যথেষ্ট পরিমাণে একটা মানে খুব ভালো কমিউনিটি ছিল, এবং তাদের কোনো আলাদা করে ঘেটো করে থাকতে হতো না। তো যখন কিনা নাজির ওই হলোকাস্টের কারণে 60 লক্ষ ইহুদি মরে গেল, তখন হচ্ছে ইহুদিদের টান পড়ছে। কারণ আপনাকে তো যে নতুন রাষ্ট্র আপনি যাচ্ছেন, সেখানে ইহুদি মেজরিটি লাগবে। তখন হচ্ছে এরা এই যে বিভিন্ন আরব কান্ট্রি থেকে ইহুদি নিয়ে আসা শুরু করলো, ফিলিস্তিনিদেরকে খেদাইলো এবং ইহুদিদেরকে নিয়ে আসা শুরু করলো। নিয়ে আসার পরে তারা পড়লো দ্বিতীয় বিপদে, যে কি মুশকিল, এক আরব খেদাইলাম, এখন আরেক ইহুদি আনতে গিয়ে তো আরেক ধরনের আরবের মুখোমুখি হইলাম। কারণ এই ইরাকি ইহুদি, এই মরক্কোর ইহুদি এবং ইথিওপিয়ার ইহুদি, কালো ইহুদি, এদের নিয়ে তো ইসরায়েল তো মানে অবাক যে এরাও ইহুদি, ওদের ইহুদি ইমাজিনেশন তো সাদা ইহুদি। তো কি করছে এখন? ঠিক আছে, এই পরিবারগুলো আসছে, বিভিন্ন বয়সের লোক আছে, কিন্তু যে বাচ্চাগুলো সাথে আসছে, এরা যদি এদের সাথে থাকে, তাহলে এটা তো ওই আনসিভিলাইজড হবে। তাহলে এদেরকে কিডন্যাপ করে সাদা ইহুদি পরিবারগুলোর কাছে দিয়ে দাও, মানে ইউরোপিয়ান যেগুলো নিঃসন্তান পরিবার আছে এদের কাছে দিয়ে দাও। এটা করলো ইসরায়েল। ঠিক আছে, তো ইসরায়েল এগুলো মানে পৃথিবীতে কি কি আনথিঙ্কেবল একটা, অনেকে আমরা তো এটাকে মানে সুবিধাজনক ইসরায়েল রাষ্ট্র বলি, এটাকে আসলে রাষ্ট্র বলা যাবে কিনা, এটা একটা বড়, এটা একটা টেরোরিস্ট এন্টিটি। কিন্তু স্রেফ আমরা আইসিসকে যত সহজে টেরোরিস্ট হিসেবে কল্পনা করতে পারি, ইসরায়েলকে পারি না। কেন? কারণ ইসরায়েলের পেছনে আমেরিকা আছে, জাতিসংঘের সে একটা সদস্য রাষ্ট্র। আপনি এগুলো যদি একবার যদি মানে আমরা যেহেতু বুঝি যে এগুলো আসলে একটা ব্লাফ, আমেরিকা গায়ের জোরে এটা করছে। মানে 47 সালে ইসরায়েলের পক্ষে ভোট দেওয়ানোর জন্য আমেরিকা বিভিন্ন রাষ্ট্রগুলোকে ইকোনমিক স্যাংশনের ভয় দেখায়, বলছে ইসরায়েলের পক্ষে ভোট দাও। এগুলো আমরা যথেষ্ট নথিপত্র প্রমাণ সহ আমরা এগুলো প্রমাণ করছি, আমাদের সামনে যে বই প্রকাশিত হচ্ছে সেখানে এগুলো থাকবে। কিন্তু মানে যেটা বলা সেটা হচ্ছে যে এই ইসরায়েল হচ্ছে আপনার মানে এখন যেটা পৃথিবীতে আছে, এটা যদি এভাবে থাকে তাহলে এটা একটা ভয়ঙ্কর পৃথিবীর দিকে আমাদেরকে নিয়ে যাবে। আমরা তো এই পৃথিবী নিশ্চয়ই চাই না। তো সেখান থেকে এই অ্যাপার্থেড রাষ্ট্র থাকতে পারে না, অ্যাপার্থেড ঘুরাই দিতে হবে। সেই জন্য আমরা ইসরায়েল বা ফিলিস্তিন শুধু ওদের ইস্যু না, আমাদের ইস্যু, আমাদের নজরদারি, আমাদের সমস্ত কিছু ইন্টারসেক্ট করে ফেলতেছে রাষ্ট্রগুলো। এই জায়গা থেকে আমাদের ইসরায়েলকে বুঝতে হবে। ইসরায়েলকে নিয়ে ওরা যেটা বলে যে আরে ইহুদিদের কি হবে, ইহুদিদের কি হবে, ইহুদিরা যেখান থেকে আসছিল সেখানে চলে যাবে। আমি এখন আপনাকে একটা পরিসংখ্যান বলি, পৃথিবীর মধ্যে একমাত্র বলা হয় না যে এটা একটা মিডল ইস্টের সবচেয়ে দেশ, উন্নত দেশ, ওখানে এমিগ্রেশনের রেট মানে দেশ ছাড়ার রেট ইহুদি তরুণদের মধ্যে
হাইয়েস্ট, এই যে যুদ্ধের মধ্যে 5 লক্ষের বেশি ইহুদি তরুণ চলে গেছে। তো ওরা এটা কীভাবে দেখে? ওরা বার্লিনে থাকাটাকে প্রেফার করে, যারা ইসরায়েলি ইহুদি, মানে ইসরায়েলের জন্ম, মানে বাপমা ইহুদি ছিল, ইউরোপিয়ান ছিল, এখানে আসছে এবং ওরা ইসরায়েলে জন্মগ্রহণ করছে, তো ওরা তো ইউরোপিয়ান বংশোদ্ভূত। ওরা প্রেফার করে জার্মানি, পোল্যান্ডই হচ্ছে ওদের থাকার জায়গা, ওরা বার্লিনে থাকবে। কিন্তু যেহেতু ফ্লাইটটা মাত্র 4 ঘন্টার, মানে তেল আবিবে যেতে 4 ঘন্টা লাগে, সেকেন্ড হোম থাকলে অসুবিধা কি? এটা আমরা যেমন সাজেকে গিয়ে আয়েশ করি, ওরকম আয়েশ করার মতো আর কি, ওদের জন্য 4 ঘন্টা লাগে। সুতরাং ওরা এটাকে পরিমরি করে ডিফেন্ড করতে কোনোদিন আসবে না, কোনোদিন থাকবে না। ওরা দেখবে যতদিন এটা আসে এটা আমার জন্য সেকেন্ড হোম, অবকাশ যাপন। কিন্তু না থাকলে ওরা এটা বিচলিত না। সুতরাং এদেরকে মাথায় রেখে আপনি বাকি যে 70 লক্ষ ফিলিস্তিনি, তাদেরকে আমরা প্রায়োরিটি দিব না, এটা তো হইতে পারে না। এবং ফিলিস্তিনি মানে তো শুধু মুসলমান না, ফিলিস্তিনি মানে তো খ্রিস্টান আছে, ফিলিস্তিনি মানে ইহুদি আছে, আরব ইহুদি আছে, এরা সবাই মিলে এই যে ফ্রম দ্য রিভার টু দ্য সি যেটা বলা হচ্ছে এখানে থাকবে, এটা নিয়ে কোনো তর্ক নাই। কিন্তু এই ধরনের একটা অ্যাপার্থেড স্টেট, একটা জায়নিস্ট প্রকল্প, যেটা একটা কলোনিয়াল জেনোসাইডাল প্রকল্প, এইটা পৃথিবীতে মানে থাকা উচিত না। অ্যাপার্থেড সাউথ আফ্রিকায় পড়ে গেছে এবং সারা পৃথিবীটা মেনে নিচ্ছে, আজকে সাদা কালো একসাথে থাকে সাউথ আফ্রিকায়, এখানেও তাই হইতে হবে। এবং আমি বিশ্বাস করি যে এটা পৃথিবী সেদিকেই যাচ্ছে। যদিও এখন আমেরিকা এমনভাবে এটাকে সমর্থন দেয়, আমাদের পক্ষে মনে হয় যে কীভাবে সম্ভব ইসরায়েলকে ইয়ে করা। কিন্তু আমরা সবাই আশা করি 2030 সাল পর্যন্ত বেঁচে থাকবো, খুব বড় কোনো দুর্ঘটনা না ঘটলে 2030 সালে আপনারা আমাকে আরেকবার স্মরণ করবেন, এই বলে আমি আমার কথাটা রাখতেছি। ঠিক আছে? হ্যাঁ, আরে 30 সাল থেকে ঘটনা করতে থাকবে, দেখেন। হ্যাঁ, মানে ঘটা তো শুরু হয়েছে 30 সালে, 30-30-30-এর মধ্যেই দেখবেন কি হয়। ভাই আসেন, ইসরায়েল থাকবে না।